আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। তো দেখো আজকে আমরা পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্র শুরু করব তপন স্যারের বই দিয়ে। ঠিক আছে? পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্র তপন স্যারের যে আপডেট বই 25 এডিশনের যে বইটা আছে সেখানে অনেকগুলো এমসিকিউ অ্যাড হইছে। তো যে এমসিকিউ গুলো আছে সবগুলোই আমরা করব। ঠিক আছে? সহজ থেকে কঠিন সবগুলোই আমরা করব। আমরা জানি যে মেডিকেলে কিন্তু ইসাক স্যারের দেওয়ার পাশাপাশি এখন কিন্তু তপন স্যার থেকেও এমসিকিউ দিতেছে। ঠিক আছে? আর অনেক বই দেখা যায় যে তপন স্যার একটা অ্যান্সার দেওয়া আছে আর ইসাক স্যার আরেকটা অ্যান্সার দেওয়া আছে। তো সেই ক্ষেত্রে একটু সাবধান। হ্যাঁ, কিছু কিছু এমসিকিউ কিন্তু ইসাক স্যারের ভুল দেওয়া আছে, যেটা তপন স্যার আবার ঠিক দেওয়া আছে। তো তোমরা অনেকেই ইসাক স্যারের করে ওই ভুলটাই দাগায় আসো, কিন্তু তখন আমরা দেখি যে ওইটা কিন্তু আবার তপন স্যার থেকে নিছে, যার কারণে ওটা তোমাদের ভুলটাই হয়ে যায়। ঠিক আছে? তো আমরা তপন স্যারটা একটু দেখবো। তো চলো শুরু করে দিই। তো প্রথমেই এখানে বলছে যে তিনটি বস্তু তাপীয় সাম্য অবস্থায় থাকলে নিজের কোন রাশিটি একই থাকবে। তাপীয় সাম্য অবস্থায় আছে, তার মানে তাদের মধ্যে আর তাপের আদান প্রদান আর হবে না। তার মানে অবশ্যই তাদের মধ্যে তাপমাত্রাটা আমার কি আছে, একই হবে, তাই না? তাপমাত্রা একই, এই জন্য তাদের মধ্যে আর কোনো তাপের আদান প্রদান হবে না। তারপরে আসো যে এখানে বলছে যে একটি পদার্থের তাপমাত্রিক ধর্ম কি কি। আচ্ছা, তাপমাত্রিক ধর্ম চাপের সমানুপাতিক, আয়তনের সমানুপাতিক, তাপমাত্রার সাথে পরিবর্তিত হয়। তাহলে যেহেতু পদার্থের তাপমাত্রিক ধর্ম বলছে, তাহলে অবশ্যই সেটা তাপমাত্রার সাথেই পরিবর্তিত হয়। অ্যান্সার হবে 3 শুধু। ঠিক আছে? আচ্ছা, তারপরে আসো নেক্সটে, তাপগতিবিদ্যার কোন সূত্রের উপর ভিত্তি করে থার্মোমিটার। এটা তোমরা সবাই জানো, 0তম সূত্র। তারপর যে তাপমাত্রায় প্রমাণ চাপে বিশুদ্ধ বরফ গলতে শুরু করে, বিশুদ্ধ বরফ গলতে শুরু করে কখন, কত? বরফের গলনাঙ্ক কত? 0 ডিগ্রি সেন্টিগ্রেড, তাই না? 0 ডিগ্রি সেন্টিগ্রেড, তার মানে সেলসিয়াস স্কেল যেটা আছে আর সর্বনিম্ন পয়েন্ট যেটা আছে সেটাই কিন্তু 0 ডিগ্রি, তাই না? তাহলে এটা হলো নিম্ন স্থির বিন্দু। ঠিক আছে? সেলসিয়াস স্কেলের যে নিম্ন স্থির বিন্দু আছে মানে 0 ডিগ্রি, সেইটাই। যে স্কেলে বরফ বিন্দুকে 0 ডিগ্রি এবং স্টিম বিন্দুকে 100 ডিগ্রি ধরে মধ্যবর্তী মৌলিক ব্যবধানকে 100 ভাগে ভাগ করা হয় তাকে কি বলে? সেলসিয়াস স্কেল, তোমরা জানোই। সেলসিয়াস স্কেলকে 100 ভাগে ভাগ করা যায়, আবার ক্যালভিন স্কেলেও কিন্তু 100 ভাগে ভাগ করা যায়। কিন্তু ক্যালভিন স্কেলের নিম্ন স্থির বিন্দু কত? 273, আর ঊর্ধ্ব স্থির বিন্দু 373। বাট সেলসিয়াস স্কেলে নিম্ন স্থির বিন্দু 0, ঊর্ধ্ব এটা। আচ্ছা, তিনটা আমাদের স্কেলটা একটু মনে রাখা লাগবে। দেখো, এটা সেলসিয়াস স্কেলের নিম্ন স্থির বিন্দু হলো 0 ডিগ্রি, উচ্চ হলো 100 ডিগ্রি। ঠিক আছে? তারপর ফারেনহাইট যেটা, ওটা নিম্ন স্থির বিন্দু হলো 32 ডিগ্রি ফারেনহাইট, আর উচ্চ হলো কত? 212 ডিগ্রি ফারেনহাইট। ঠিক আছে? 212। আর ক্যালভিন স্কেলের হলো নিম্ন হলো 273 ক্যালভিন, আর উচ্চ হলো 373 ক্যালভিন। ঠিক আছে? এইটা আমার 100 ভাগে ভাগ করা, 100 ভাগ। এই লাস্টেরটাও ক্যালভিনে কিন্তু 100 ভাগ, তাই না? কারণ দেখো তার নিম্ন থেকে ঊর্ধ্বের পার্থক্য কত? 100। ডিগ্রিরও দেখো নিম্ন থেকে ঊর্ধ্বের পার্থক্য কত? 100, এই জন্য 100 ভাগ। বাট সেলসিয়াস দেখো নিম্ন, এই ফারেনহাইট দেখো নিম্ন থেকে ঊর্ধ্বের পার্থক্য কত? 180, সেটা 180 ভাগে ভাগ থাকে। বুঝছো? তাহলে এই জন্য মনে রাখবা যে এর 1 ডিগ্রি বাড়া মানে ক্যালভিন স্কেলেও 1 ডিগ্রি বাড়া, কিন্তু ফারেনহাইট স্কেলে 1.8 ডিগ্রি বাড়া। বুঝছো কিনা? তাহলে 1 ডিগ্রি সেলসিয়াস সমান কিন্তু কি, ফারেনহাইট স্কেলে কিন্তু 1.8 ডিগ্রি ফারেনহাইট হবে, এটা মনে রেখো। ঠিক আছে? সেলসিয়াস স্কেলে যেটা 1 বাড়বে, ক্যালভিন স্কেলে সেটা একই বাড়বে, বাট ফারেনহাইট স্কেলে সেটা 1.8 বাড়বে। বুঝছো? সামনে এই টাইপের জিনিসগুলো আছে, আমরা একটু দেখব। তো এরপরে দেখো, এরপরে এখানে বলছে যে এক কি বলছে যে এক স্থির বিন্দু পদ্ধতিতে তাপমাত্রা পরিমাপের মূলনীতি ব্যবহৃত হয় নিম্নে কোন স্কেলে। এইটা হলো ক্যালভিন, এইটা তোমরা একটু মনে রাখবা, এটা একটু তোমরা না পড়ার মতো একটা এমসিকিউ। ঠিক আছে? এক স্থির বিন্দু পদ্ধতিতে তাপমাত্রা পরিমাপের মূলনীতি ব্যবহৃত হয় কোন স্কেলে, সেটা হলো ক্যালভিন স্কেলে, মনে রাখো। আচ্ছা, পানি তৈরি বিন্দু তাপমাত্রা কত? 273.16 ক্যালভিন, একদম অ্যাকুরেটটাই মনে রাখবা। আর একটা 1 ক্যালভিন সমান কত? এর 1/, এত মানে 1/, পানি তৈরি বিন্দু মানে 1/273.16। ঠিক আছে? পানি তৈরি বিন্দু তাপমাত্রা নির্ভর করে পরম শূন্য তাপমাত্রা। পরম শূন্য তাপমাত্রা আমরা জানি কত? 0 ক্যালভিন। পরম শূন্য তাপমাত্রা 0 ক্যালভিন। আচ্ছা, এরপরে বলছে পানি তৈরি বিন্দুর উপর ভিত্তি করে বরফ বিন্দু তাপমাত্রা কত। তো বরফ বিন্দু মানে কত? ওই যে সবার নিচেরটা, তাই না? উপরেরটা হলো বাষ্প বিন্দু হয়, আর বরফ বিন্দু সবার নিচে। তাহলে যেহেতু ক্যালভিনে দেওয়া আছে, ক্যালভিন স্কেলে বরফ বিন্দু মানে সবার নিচের তাপমাত্রা কত? 273, কিন্তু এখানে পয়েন্টও নিতে হবে, 273.16। ঠিক আছে? পানি তৈরি বিন্দুর উপর ভিত্তি করে স্টিম বিন্দু কত? তাহলে স্টিম বিন্দু 373.16, 373.16 নেই, তার মানে 373.15। ঠিক আছে? ফারেনহাইট স্কেলে পানির তৈলবিন্দুর তাপমাত্রা কত? পানির তৈলবিন্দু কত? কত? 273 ক্যালভিন, তাই না? 273.16 ক্যালভিন, যেটা কিন্তু কি ছিল? কত? ক্যালভিন স্কেলের সর্বনিম্ন ছিল।
তাহলে কেলভিন স্কেলের সর্বনিম্ন যেটা, ফারেনহাইট স্কেলের সর্বনিম্ন সেটা, আর সেলসিয়াস স্কেলের সর্বনিম্ন এইটাই, তিনটা কিন্তু একই। ফলে তোমার যদি ফারেনহাইট স্কেলে বলে তাহলে কেলভিন স্কেলের সর্বনিম্ন ওইটা হওয়ার কারণে ফারেনহাইট স্কেলের সর্বনিম্ন হবে কত, 32। ঠিক আছে, 273 সমান কিন্তু 32 লিখতে পারবা ফারেনহাইটে যদি লেখো। আর সেলসিয়াস লিখলে 0°C। আমাদের যদি ফারেনহাইটে চাইছে তার মানে কি 32° ফারেনহাইট হবে। ঠিক আছে, তিনটারই নিম্ন সেম, তিনটারই উচ্চ সেম, বুঝছো? আচ্ছা, 501.85 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা সমতুল্য থার্মোডাইনামিক তাপমাত্রা কত? এই যেখানে সবগুলো ক্যালভিনে বলছে, তাহলে ডিগ্রি থেকে আমরা ক্যালভিনে করলে কি করি, এর সাথে 273.16 আমরা নর্মালি 273 যোগ দিতে অভ্যস্ত। তো এখানে অপশনগুলো একটু তাকায় দেখবা, 775.01, 775 দেখো 0.1 শুধু ব্যবধান করছে, 774.85 মানে খুবই কাছাকাছি ব্যবধান করছে, এই জন্য আমরা একদম সূক্ষ্মটাই নেব, 273.16 প্লাস 501.85। তাহলে এটা যোগ করলে দেখবে যে কত পাইতেছো, 775.01, ক নাম্বারটা পাওয়া। ঠিক আছে, 501 প্লাস 273 মানে 574। 574-এর সাথে এই যে 0.85 আর 0.16 গুণ করলে কত, 1.1। তাহলে 575-এর সাথে 1.01 যোগ করলে 775 এত হয়। ঠিক আছে, আচ্ছা এবার দেখবা কোন যন্ত্রে কোন তাপমান যন্ত্র 0°C তাপমাত্রায় পাঠ দেয় 0.5 এবং 100°C তাপমাত্রায় পাঠ দেয় এত, তাহলে 26° তাপমাত্রায় যন্ত্রটা কত পাঠ দিবে? মানে এটা একটা ত্রুটিপূর্ণ থার্মোমিটারের যে অঙ্কগুলো আছে, ত্রুটিপূর্ণ থার্মোমিটারের যে অঙ্কগুলো আছে সেগুলা একটা। ঠিক আছে, তাহলে ত্রুটিপূর্ণ থার্মোমিটারের অঙ্কগুলো তো আমরা জানি, ত্রুটিপূর্ণ থার্মোমিটারের অঙ্কগুলো আমরা জানি। দেখবা এখানে কি আছে, এই 0°C তাপমাত্রায় 0.5 দেয় এবং 100° এত দেয়। তো আমরা জানি কি, যে কোনো একটা তাপমাত্রার পার্ট, যে কোনো একটা তাপমাত্রার পার্ট মাইনাস 0° পার্ট, আবার 100° পার্ট মাইনাস 0° পার্ট। ঠিক আছে, এটা হলো এই স্কেলের। তাহলে এখানে ওখানে বলছে যে 0°, 26° যন্ত্রটি কত পার্ট দেবে, তাহলে এখানে এটা হলো তোমার হলো কি ডিগ্রি, আর এই পাশে তোমার কি হবে, ওই যে যন্ত্রটা আছে মানে তাপমাত্রা এই পাশে। ঠিক আছে, ওই যন্ত্রটার হলো তাপমাত্রা টি মাইনাস ওই টি নট মানে 0°। ঠিক আছে, আর এখানে আবার টি 100 মাইনাস টি নট মানে এই পাশে ওটা হলো কত দেয় ওইটা, আর এই পাশে ভালো যে স্কেলটা আছে সেই কত দেয় ওইটা। ঠিক আছে, তাহলে এই পাশে শুদ্ধ স্কেলের টি হলো শুদ্ধ স্কেলের, আর এক্স টি হলো ওই স্কেলের যে পার্টটা আছে ওইটা। ঠিক আছে, এই পাশে শুধু তোমার কত দিতেছে ওইটা, আর এই পাশে একটা ভালো স্কেলের। তাহলে এই পাশে টি টি এখানে বলছে কি 26°, তার মানে টি এখানে উপরে 26°, আর এটা তো 0°, তো 0° হবে, তাহলে -0, আর নিচে অর্থ 100°, তাই না? তাহলে 100 মাইনাস 0, আর এই পাশে ওই স্কেলের, তাহলে সে ওই টি 26°তে কত পার্ট দেয়, কত পার্ট দেয় ওটাই আমার বের করতে হবে। তাহলে এক্স টি আমার বের করতে হবে মাইনাস এক্স নট 0°তে কত পার্ট দেয় 0.5। ঠিক আছে, আর নিচে 100°তে পার্ট দেয় সে কত 100.8, আর নিচে 0°তে পার্ট দেয় কত 0.5। ঠিক আছে, মানে ওই যে 100 থেকে 0 মাইনাস, আর ওই তাপমাত্রা থেকে 0 মাইনাস, এই পাশে কি শুদ্ধ তাপমাত্রায়, যেটা শুদ্ধ তাপমাত্রাতে 108, 100.8 না দিতে 100ই দিবে, 0.5 না দিতে শুধু 0ই দিবে, তাই না? তাহলে এখানে উপরে, তাহলে এখানে কত হইতেছে 26/100, আর নিচে আমার xt মাইনাস 0.5, আর 100.8 থেকে 0.5 বদলে 100.3 হইতেছে। তাহলে xt সমান কত হবে, 26 গুণন 100.3 ভাগ 100, এপাশে প্লাস 0.5। তাহলে এই যে দেখো যে 100.3 রে 100 দ্বারা যদি ভাগ করো তাহলে কত আসবে, 1 কত আসবে 03, এই টাইপের কিছু একটা আসবে, তাই না? 1.03 এই টাইপের কিছু একটা আসবে, এটার সাথে তুমি 26 গুণ করবা প্লাস 0.5 দিবা। তাহলে এখানে আসলে কত আসতেছে দেখো, যে 26-এর সাথে 1.0, 26-এর সাথে যদি 1 গুণ করতা 26-ই আসতো, ওর সাথে এইটা গুণ করলে 26.5 আসতো, বাট 0.03 আছে, তার মানে 26.5 এর থেকে একটু বেশি, তার মানে এই যে এটা 26.56। ঠিক আছে, তাহলে এই সূত্রটা কিন্তু তোমরা সবাই পড়ছো, বুঝছো? এইটার সূত্রটাই যে আমি এই পার্টটা এই করে লিখলাম, বাট এই পার্টটা আরো ছোট করে লেখা যায়, এটা হলো ওই তাপমাত্রা, মানে এটা আরো ছোট করে তোমাদের বইয়ে দেখবা যে লেখা আছে। ঠিক আছে, ওই যে যে কোনো এই তাপমাত্রা সমান কি, এই যে এক্স, ওই টি কত পার্ট দিবে ইন্টু x0, আর এখানে x 100 মাইনাস x0, এইটার সাথে হলো
যদি আমি সেলসিয়াসে করি তাহলে 100 গুণ, ওটাই কিন্তু হয়েছে। দেখো নিচে আমি বড়টা লিখছি, নিচে আমার 100 ছিল, 100টাই পাশে গুণ, ঠিক আছে। আমার আমার যদি ক্যালভিন বলতো তাও 100 গুণ হইতো, ঠিক আছে, এ পাশে 100 হইতো। যদি এটা আমার ক্যালভিনে চাইতো, ক্যালভিনে চাইলেও এই পাশে 100 হইতো, কিন্তু যদি আমার ফারেনহাইটে চাইতো তখন কিন্তু এই পাশে 100 হইতো, কারণ তার কিন্তু মৌলিক ব্যবধান 180। তো ফারেনহাইটে চাইলে এই পাশে হইতো শুধু 180। তোমাদের এটা দেখবে বই সূত্র আছে, ঠিক আছে। আচ্ছা, এবার দেখবা যে কোন তাপমাত্রা সেলসিয়াস ও ফারেনহাইট, এটা তোমরা সবাই মুখস্থ করছো -40, ঠিক আছে, সবাই মুখস্থ করছো যে এটা হলো -40 হবে। তারপরে তারপর এখানে দেখো কোন তাপমাত্রা ফারেনহাইট ও কেলভিন, দেখো উপরটা ছিল কিন্তু সেলসিয়াস সিআরএফ, সিআরএফ, আর এটা কিন্তু কি এফ আর কে, এটা কেলভিন। এটাও মনে রাখবে যে 574.25, এটা কিন্তু আমরা এই যে সূত্র পড়ছিলাম না, C/5 F - 32/9 আর K/5, এটা কিন্তু তোমরা পড়ছো 273, তাই না? তাহলে এই সূত্র পড়ছো, এই সূত্রেই তোমাদের যে দুইটা বলবে ওই ওই দুইটা নিবা, যদি যখন এটা বলবে এটা নিবা, দুইটারই তোমরা x ধরবা, যেহেতু সমান বলছে, এটাও x এটাও x, তখন মান করে দেখবে যে -40 পাইতেছো। তেমনি এই ক্ষেত্রে এই দুইটারই নিবা, ফারেনহাইট আর কেলভিন, এই দুইটারে নিয়ে এই দুইটারে যেহেতু ফারেনহাইট আর কেলভিন সমান, তাহলে ফারেনহাইটের জায়গাতে x, কেলভিনের জায়গাতে x, কোনাকুনি করে দেখবা যে 574.25। এটা অন কাইন্ড অফ মুখস্থ রাখবা, ঠিক আছে। সেলসিয়াস আর ফারেনহাইট হলো -40, আর ফারেনহাইট আর কেলভিন যদি বলে 574.25। এরপরটা দেখো, একটা বস্তু তাপমাত্রা 9 মিনিটে 50 থেকে 35-এ গেছে, ফারেনহাইট স্কেলে তাপমাত্রা নেমে আসে। দেখো তাহলে 50 থেকে কত আসে, 35-এ আসে, তাহলে কমে কত, 15 ডিগ্রি কমে। তাহলে ফারেনহাইট স্কেলে এটা কমবে কত, আমি বলছি যে সেলসিয়াস স্কেল বা কেলভিন স্কেলের 1 ডিগ্রি সমান ফারেনহাইট স্কেলে হলো 1.8 ডিগ্রি। তাহলে এখানে যেহেতু 15 কমে, তাহলে ফারেনহাইট স্কেলে কত, 15 গুণন 1.8 কমবে, তাই না? তাহলে 15 গুণন 1.8 তোমরা এটা করো, কত হয় দেখো। নরমালি দেখো এই যে 1.8 ইন্টু 15, এটা কেমনে করবা দেখো, আমি এখানে 15 না লিখে মনে করো 5 আছে, মনে করো 5, তাহলে 5 দিয়া 5 গুণন 1.8 আমি করলাম, মানে এটার আমি 5 দিলাম আর এখানে আমি 3 দিলাম, 3 গুণন 5, 5 দিয়া, এটা বুঝতেছ না যে 5 18 কত হয়, 90, তাই না? তাহলে 5 18, এখানে দেখো 5 ওকে 5, 5 আর 5 আর 40, এটা তাহলে মানে কত হবে, 5 18 90, মানে এটা অ্যান্সার হবে 9, ঠিক আছে, কারণ 2 হলে 10 হইতো। তাহলে 5 ওকে 5 আর 5 8 40, যেহেতু 0.8 আছে তার মানে 40 হবে কত, 0.4, তাহলে 5 এর সাথে 40 হবে, তাহলে কত, 4, ঠিক আছে। তাহলে 5 এর সাথে 4 যোগ করলে 9 হয়, তাহলে 5 গুণ 1.8 করলে 9 হয়, আর এখানে একটা 3 আছে, তার মানে 3 নং 27, তাহলে এটার অ্যান্সার হবে কত, 27, ঠিক আছে। তোমরা এটা এই গুণগুলো যেভাবে পারো, এগুলো হলো সহজ, ঠিক আছে, অনেকে অনেক চিন্তা করে করবে। তাহলে এটা হলো 27 ডিগ্রি, তার মানে এই 9 মিনিটে 27 ডিগ্রি ফারেনহাইট কমবে, ঠিক আছে। তাহলে এখানে দেখো যে ফারেনহাইট পার সেকেন্ড, তাহলে এটা তো 9 মিনিটে কমে, 9 মিনিট মানে কত, 9 গুণন 60 সেকেন্ড, এই সেকেন্ডে কমে কত, 27 ডিগ্রি কমে, তাহলে 1 সেকেন্ডে কমবে কত, 27/9 গুণন 60, তাই না? তো 9 দিয়ে এটারে ভাগ করলে কত হয়, 3, 3 দিয়ে এটারে ভাগ করলে কত হয়, 2, তাহলে 1/20, তাহলে 1/2 মানে কত, 1/2 মানে 0.5, আর একটা শূন্য আছে, তার মানে 0.05, তাহলে 0.05 ফারেনহাইট পার সেকেন্ড প্রত্যেকেই এত কমবে, ঠিক আছে। তো পানিকে দেখো, এখানে পানিকে 70 ডিগ্রি থেকে তুমি 1 ডিগ্রিতে ঠান্ডা করলে কি ঘটবে। আচ্ছা, আমরা তো জানি যে 4 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় পানির যে ঘনত্ব, সর্বোচ্চ ঘনত্ব বা সংকোচন বলি, ঠিক আছে, ঘনত্ব যত বেশি সংকোচন হবে, যত বেশি কম্প্রেসড হবে, তত বেশি তো ঘনত্ব বাড়বে। তাহলে আমি যখন 0 ডিগ্রিতে মনে করে আছে, 0 ডিগ্রি থেকে যখন আমি আস্তে আস্তে বাড়াবো, 0 ডিগ্রি থেকে যখন আস্তে আস্তে বাড়াবো, তখন কিন্তু ঘনত্ব আস্তে আস্তে বাড়বে। তাহলে 0 ডিগ্রি থেকে বাড়তেছে, ঘনত্ব আস্তে আস্তে বাড়তেছে, দেন এটা হলো 4 ডিগ্রি, 4 ডিগ্রিতে ঘনত্ব সর্বোচ্চ হবে, দেন আবার আস্তে আস্তে ঘনত্ব কিন্তু কমতে থাকবে, ঠিক আছে। তার মানে 0 ডিগ্রি থেকে যখন আমি যাইতেছি 4 ডিগ্রি পর্যন্ত গেলে ঘনত্ব বা সংকোচন মাত্রা সব থেকে বাড়বে। ঘনত্ব বাড়বে কখন, যখন সংকোচন বাড়বে, তাহলে ওটা আস্তে আস্তে বাড়বে, এন্ড 4 ডিগ্রির উপরে যখন উঠবে তখন আবার ঘনত্ব আস্তে আস্তে কমবে, তাই না? বরফ থেকে পানি থেকে গেলে আবার কমবে। তাহলে তুমি এখন 70 ডিগ্রি থেকে 1 ডিগ্রি আসতেছো, তার মানে তুমি কি ব্যাক আসতেছো, এই দিক থেকে আসতেছো, তাহলে এই দিক থেকে তুমি যদি আসো, তার মানে কি ঘনত্ব আস্তে 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 কি বাড়তেছে, দেন আবার আস্তে আস্তে কমতেছে। তাহলে ঘনত্ব আস্তে আস্তে বাড়বে, তারপর কমবে, মানে সংকোচন আস্তে আস্তে বাড়বে, তারপর কমবে। তাহলে প্রথমে সংকোচন হবে, তারপরে কমবে, মানে কি প্রসারিত হবে, তাহলে অ্যান্সার হলো গ। এখানে বলছে পানি ভর্তি গ্লাসে 1 টুকরা বরফ ভাসমান আছে, বরফ গলার পর পানির লেভেল সমান থাকবে, একই থাকবে, এগুলা অঙ্ক তো আমরা আগেই পড়ছি, ঠিক আছে। কারণ বরফের যতটুকু আয়তন আছে, সে পানি থেকে ততটুকু আয়তনই সে দখল করছে, ঠিক আছে, মানে সে গলে যাওয়ার পর অতটুকু জায়গায় সে ফিল আপ করবে। আচ্ছা, তাপমাত্রা স্কেল পরিবর্তনের ক্ষেত্রে নিচের কোনটা সঠিক। এই যে তোমরা এই যে বামে সূত্রটা লেখা আছে, এখান থেকে দেখবা যে 1 সেলসিয়াস সমান
9/5 5 ফারেনহাইট সঠিক নয় বলছে। তাহলে 1 সেলসিয়াস সমান কত? 9/5 ফারেনহাইট। এটা তো আমি বলছিলাম যে 1.8 ডিগ্রি ফারেনহাইট, এটা সঠিক, তাই না? তাহলে এটা কিন্তু সঠিক। তাহলে 1 ফারেনহাইট সমান কত হবে? 5/9, উল্টা, এটাও সঠিক। এখানে বলছে 1 ডিগ্রি সমান 4/5 কেলভিন। না, 1 ডিগ্রি সমান 1 ডিগ্রি সমান কত কেলভিন? আমরা জানি 1 ডিগ্রি সমান কি 273 সাথে 1 যোগ হবে। তার মানে এটা হলো ভুল, তার মানে এটা কিন্তু সঠিক না। আবার 1 কেলভিন সমান 0 ডিগ্রি, এটা কি সঠিক? না, এটা ভুল। তার মানে এটার অ্যান্সার খ আর গ দুইটাই, ঠিক আছে? এই দুইটাই ভুল। প্রথম এই দুইটা কিন্তু সঠিক, এই দুইটা ভুল। কারণ 1 কেলভিন সমান কি 1 ডিগ্রি, দুইটা সমান হইলো? 1 কেলভিন সমান কি 0 ডিগ্রি? না। আচ্ছা, সেলসিয়াস স্কেলে 98.5 ফারেনহাইটের তাপমাত্রা মানুষের কত? আচ্ছা, এটাও তোমরা একটু দেখো। এখানে বলছে যে 98.5 ফারেনহাইটে কত, তাহলে এটা তোমরা ওই সূত্র দিয়ে করতে পারো। এই ফারেনহাইটের জায়গাতে এখানে কত 98 পয়েন্ট এত বসাবা, বসায় এখানে ই করবা, করে তোমরা কিন্তু কি এই তাপমাত্রাটা সেলসিয়াসে পাবা। কিন্তু এটা তো একটু জটিল ক্যালকুলেশন টাইপের হয়ে গেল, তাই না? এন্ড তোমরা কিন্তু জানো যে আমাদের যে তাপমাত্রা আছে, স্বাভাবিক তাপমাত্রা, আমাদের বডির তাপমাত্রা কত 98.4 ডিগ্রি ফারেনহাইট, তাই না? ওটা কিন্তু 36 পয়েন্ট কিছু একটা, ঠিক আছে না? 36 পয়েন্ট দেখবা 77 এরকম কিছু একটা। তাহলে এটা 98.5 দিছে, ঠিক আছে? 98.5 দিছে, তার মানে ওর থেকে 36.6 যেটা ছিল ওটার থেকে একটু বেশি হবে, যেহেতু 98.4 না দিয়ে 98.5 দিছে, তাহলে একটু বেশি হবে। তাহলে এটা হবে এই যে লাস্টেরটা, ঠিক আছে? তোমাদের মানুষের স্বাভাবিক তাপমাত্রাটা একটু মনে রাখা লাগবে যে 98.4 ডিগ্রি ফারেনহাইট, আর যেটা সেলসিয়াসে 36 দশমিক কিছু একটা, এটা আমার অ্যাকুরেট মনে পড়তেছে না, হয়তো দেখবা 36.6 বা এরকম কিছু একটা আছে। তোমরা এটা একটু মনে রাখবা, ঠিক আছে? এটা মনে রাখলে পরে দেখলে যে অঙ্ক আসলে করা লাগতেছে না, এই অঙ্ক তুমি করলে দেখবে যে অনেক সময় চলে যাচ্ছে। তাহলে অনেক সময় চলে যাবে এটা, এই জন্য আমরা এটা এখানে দেখলাম। আচ্ছা, নেক্সটে আসো। নেক্সটে এখানে পরম শূন্য তাপমাত্রা মাইনাস কত? মাইনাস 273 ডিগ্রি সেন্টিগ্রেড। এখানে দেখো মাইনাস কিন্তু উল্লেখ আছে, তাহলে মাইনাস 273.15, ঠিক আছে? পানি তৈরি বিন্দু তাপমাত্রা এখানে কত দেখবা 4.58 মিলি, এটা আমরা জানি। কিন্তু 273.15, এটা 273.16 যেহেতু আছে, তাহলে 15 আমরা নিব না, 16 নেব। তাহলে 4.58 মিলিমিটার মার্কারি সাথে 273.16 কেলভিন। এই যে 98.6, এটা থার্মোডাইনামিকের তাপমাত্রা কত? তাহলে একটু আগে দেখলে যে 98.5 ছিল কত, দেখো 36.9, তাহলে 98.6 হবে কত 37, তাই কিনা? 37 ডিগ্রি সেন্টিগ্রেড। তাহলে এই ডিগ্রি সেন্টিগ্রেডের সাথে 273 যোগ করলে তো আমরা কেলভিন পাই, তাই না? তোমরা ওটা থেকে ওটা, তাহলে এটার সাথে 273 আমি যদি যোগ করি তাহলে কিন্তু আমি কি পাবো? কেলভিন পাবো। তাহলে 273 দেখবে এখানে যোগ করো, কত আসে? 310 এর মতো আসে, তার মানে এই যে 310 হয়ে গেল, ঠিক আছে? তো এগুলো একটু এইভাবে টেকনিক্যালি বলা লাগবে। আর এই যে থার্মোমিটারের মূলনীতি কোনটা? এন, না না এটা না, এই জিরো স্টিম আইসে যে খ নাম্বারটা মিলতেছে। তাই একটু আগে আমি যেটা দেখালাম না, এটা হলো মেইন তাপমাত্রা, মানে ভালো তাপমাত্রা, ওটার সাথে 0 ডিগ্রিতে বাদ দেব। আর এন হলো কি ওই যে সর্বোচ্চ তাপমাত্রা থেকে সর্বনিম্ন তাপমাত্রা বিয়োগ করছে, ঠিক আছে? সর্বোচ্চ তাপমাত্রা থেকে সর্বনিম্ন তাপমাত্রা বিয়োগ। এখানে হলো ওই তাপমাত্রায় অন্য একটা স্কেল কি পার্ট দিবে, আর এটা হলো 0, স্টিম থেকে 0, ঠিকই আছে, স্টিম থেকে 0 একবার, ওই তাপমাত্রা থেকে 0 একবার, ঠিক আছে? মানে ওই তাপমাত্রা পার্ট থেকে 0 একবার, আর ওই তাপমাত্রা থেকে 0 ডিগ্রি তাপমাত্রা একবার, আর 100 তাপমাত্রা থেকে 0 ডিগ্রি তাপমাত্রা আরেকবার, ঠিক আছে? যেটারে এন বলতেছি, হ্যাঁ? মানে টি স্টিম থেকে টি বরফ, এই দুইটা বিয়োগ হলো এন, ঠিক আছে? তাহলে এটার অ্যান্সার খ হবে। আমাদের বইয়ে গেলে এগুলোর সূত্র, ফারেনহাইট স্কেলে কোন তাপমাত্রা সেলসিয়াস স্কেলে পার্টের দ্বিগুণ হবে? তাহলে দেখো ফারেনহাইট আর সেলসিয়াস বলছে, তাহলে ফারেনহাইট আমরা জানি কি C/5 F মাইনাস 32/9। তাহলে বলছে ফারেনহাইট স্কেলের কোন তাপমাত্রা সেলসিয়াস স্কেলের দ্বিগুণ হবে? তাহলে ফারেনহাইট তাপমাত্রাটা কি হবে? সেলসিয়াস স্কেলের দ্বিগুণ হবে, ঠিক আছে? সেলসিয়াস স্কেলের দ্বিগুণ হবে, ফারেনহাইটটা সেলসিয়াস স্কেলের দ্বিগুণ হবে। তাহলে এফ এর জায়গাতে এখানে 2C মাইনাস 32, নিচে আমার 9C/5, তাহলে এখানে 9C/5 2C মাইনাস 32, তাহলে 2C সমান না, তাহলে এই 32 সমান 2C মাইনাস 9C/5, তাহলে এখানে 5 আর 5 দুগুণে 10C, 10C মাইনাস 9C, এটা হলো 32। তাহলে C/5 সমান 32, C সমান কত? 5 32 160, 160
নেক্সটে আসো যে একজন রোগীর তাপমাত্রা এই যে ত্রুটিপূর্ণ থার্মোমিটারে মেপে পাওয়া গেছে 45 ডিগ্রি। যদি ওই তাপমাত্রায় বরফবিন্দু ও বাষ্পবিন্দু যথাক্রমে 3 এবং 107 পাওয়া যায়, তাহলে রোগীর প্রকৃত তাপমাত্রা ফারেনহাইট স্কেলে কত? প্রকৃত তাপমাত্রা, তাহলে এখন আবার এই যে ফারেনহাইট স্কেলে বলছে, তাহলে এই যে এটা হলো টেম্পারেচার, ওই তাপমাত্রা, ঠিক আছে, সমান আমি ওই তাপমাত্রায় আমি কত পাইছি, এটা হলো আমার অরিজিনাল তাপমাত্রা। তাপমাত্রা আমি কত পাইছি? 45 ডিগ্রি পাইছি। তাহলে এই যে 45 মাইনাস, এখন জিরোতে বাদ, 45 থেকে জিরোতে বাদ দেবো, 100 থেকে জিরোতে বাদ দেবো। তাহলে 45 থেকে জিরোতে বাদ দিলে জিরোতে দিতেছিল 3, তাহলে 3, আর 100 দিতেছিল 107 মাইনাস 3। ঠিক আছে, এটা হলো ত্রুটিপূর্ণ। আর এটা কিন্তু ভালো, কিন্তু ভালোটার নিচে ওই যে বললাম, নিচে উপর থেকে নিচে বাদ দিলে 100 হবে, ওই 100টা আমি এই পাশে নিচে লিখে দিলাম। ঠিক আছে, আর ওই তাপমাত্রা থেকে জিরো বাদ দিলে 2 যাবে। তাহলে এটাই হবে, দেখো এটা হবে উপরে কত হলো 42, নিচে আমার কত 104, আর এটার সাথে 100। তাহলে এটা করে দেখবা যত হইতেছে ততই। ঠিক আছে, এটা তুমি যদি এখানে করো যে এনে কত হবে, এখানে 100 104, তাহলে এটা দিয়ে এটারে ভাগ করলে, এটা দিয়ে এটারে ভাগ করলে 1.04 আসে। ঠিক আছে, আর উপর আছে 42, এই 1.04 রে 42 এক দ্বারা যদি আমি ভাগ করতাম, তাহলে 42ই পাইতাম, তাই না? এক দ্বারা ভাগ করলে 42 পাইতাম। আচ্ছা, এটা 45, ত্রুটিপূর্ণ থার্মোমিটার মেপে 45 ডিগ্রি পাওয়া গেল যদি তারপর বিন্দু বাষ্পবিন্দু। আচ্ছা, হ্যাঁ, তাহলে এটা দিয়ে এটা, আচ্ছা আচ্ছা, এখানে আবার দেখো, এখানে ফারেনহাইটে চাইছে না, তাহলে তো আমি এখানে 100 180 দেওয়া লাগবে, তাই না? ফারেনহাইটে চাইলে 180, সেলসিয়াস বা কেলভিনে চাইলে কিন্তু 100, তাহলে 180 হবে এখানে। ঠিক আছে, 100 না 180। তাহলে এখন এখানে আছে 180, তাহলে এখন এটাকে কেমনে করা যায়? তাহলে এই 104 রে, এটা যদি 100 থাকতো, ঠিক আছে, এটা যদি এখন 4 দ্বারা ভাগ করলে অনেক কঠিন হয়ে যায়, 4 25 100, এখানে 4 দ্বারা ভাগ করলে 26, আর এখানে 4 দিয়ে 180 রে ভাগ করলে, এখানে 4 দিয়ে 180, 4 25, আর 4 45 কত হয় 180, তাহলে এখানে 4 দিয়ে ভাগ করলে হয় 45, আর 104 রে 4 দ্বারা ভাগ করলে হয় 26, তাই না? দেন এটারে 2 দ্বারা ভাগ করলে, এটারে 2 দ্বারা ভাগ করলে হয় 21, 26 টা 2 দ্বারা ভাগ করলে হয় 13, তাহলে উপরে আমার 21 গুণন 45, নিচে আমার 13, তাই না? 13, আর 13 দিয়ে 13 দুগুণ 26, 3 13 39, তাহলে এই 13 দিয়ে 45টা যদি আমি ভাগ করি, 3 13 39 হয়, মানে 3 পয়েন্ট কিছু একটা। আর 4 13 কত হয়, 3 13 39, আর 6 3.5 এর মতো একটা হবে। ঠিক আছে, কারণ 3 13 39 আর 0.5, 6.5 যদি আমি যোগ করি, তাহলে 45.5 হয়, বাট 45 আছে, তার মানে এটা 3.5 এর থেকে একটু কম, 3.5 ই ধরলাম। এর সাথে আমি 21 গুণ করব, তাহলে 3.5 ইন্টু 21, তাহলে 3 21 কত হয়, 3 21 3.5 ইন্টু 21, কোনো জায়গা থেকে ভুল করছি, এটা হলো 3, তাই না? 107 থেকে 3। আচ্ছা আচ্ছা, এখানে আহ বাষ্পবিন্দুর পার্থক্য, তাই না? 104, এখানে 3, 4 26, আর এখানে 4 45, 45 দুগুণ 90, 90 দুগুণ 180, 45। আচ্ছা, এখানে তাহলে 2 দ্বারা ভাগ করলে হয় 21, আর এখানে 13 দ্বারা ভাগ করলে, ঠিক আছে, 21 গুণন 45, নিচে হলো 13, 3.5 গুণন 21, 3 20 60। আচ্ছা, এখানে ডিগ্রি পাওয়া গেছে। আচ্ছা, এখানে তো এই জিনিসগুলো তো ডিগ্রিতে দেওয়া আছে, তাহলে এখানে 100 দিয়ে 100 1.0, 1 দিয়ে ভাগ করলে হয়, 100 দিয়ে 100 ভাগ করলে 1.0, আর 1 দিয়ে 42টা যদি আমি ভাগ করি, তাহলে আমি 42 এর মতোই পাই, 42 প্লাস 180। আচ্ছা, ফারেনহাইট স্কেলে কত, তাহলে রোগীর দেহের প্রকৃত তাপমাত্রা ফারেনহাইট স্কেলে কত, তাই না? এটার অ্যান্সার তাহলে এরকম করে, এটা তো 3, 3 20 60, আর 0.5, না এটা তো অ্যান্সার আছে কত, গ অ্যান্সার আছে। তোমরা একটু এইভাবে একটু করে দেখবা, ঠিক আছে, যে 45 তাপমাত্রা, 45 থেকে 3 বিয়োগ করলাম, বরফ পয়েন্টে 3, 42 ঠিকই আছে, আবার 107 থেকে 3 বাদ দিলে 104, ঠিকই তো আছে, আর এই পাশে মাঝখানে ফারেনহাইট স্কেলে চাইছে, তাহলে 180, ঠিকই তো আছে। তাহলে তোমরা একটু এই ক্যালকুলেশনটা একটু করে দেখবা, ঠিক আছে, এটা 104 এর মতো আসবে। ঠিক আছে, এই সেম ক্যালকুলেশন আমি হয়তো কোনো জায়গাতে একটু ভুল করতেছি,
যার কারণে এখানে মিলতেছে না। তো এটা একটু চেষ্টা করে একটু দেখবা। আচ্ছা, তারপর এখানে বলছে যে ফারেনহাইট স্কেলে মৌলিক ব্যবধানকে কয় ভাগে ভাগ করছে? এই যে বললাম 180 ভাগে ভাগ করছি। আচ্ছা, তারপরে যান্ত্রিক সমতা আমরা জানি যে ডাব্লিউ ইকুয়াল কি জে এইচ, তাই না? এই জেটাই হলো কি ডাব্লিউ বাই এইচ, এই জেটাই হলো কিন্তু একই, তাই না? তো এই জে হলো জুল পার ক্যালোরি, ঠিক আছে? 4.2 জুল পার ক্যালোরি, 4.2 জুল পার ক্যালোরি, তাহলে এটা হলো জুল পার ক্যালোরি। তারপরে এখানে 5 গ্রাম, এখানে একটা সুন্দর দিছে যে 5 গ্রাম একটা সীসাকে 5 গ্রাম ভরের একটি সীসার বুলেট কোনো দেয়ালে বা বাধাপ্রাপ্ত হলে তার তাপমাত্রা 160 বেড়ে যায়। কোনো তাপ যদি নষ্ট না হয় তাহলে তার বেগ কত ছিল? তাহলে এত একটি সীসার বুলেট কোনো দেয়ালে বাধাপ্রাপ্ত হয় তাপমাত্রা বেড়ে যায়। তাহলে এই ক্ষেত্রে এই যে সূত্রটা আমরা পড়ছিলাম না যে এম এস ডেল থিটা, সে যে দেওয়ালে বাধাপ্রাপ্ত হইলো, হওয়ার পর ওই দেওয়ালের তাপমাত্রা কত সে করছে সেটা হলো এম এস ডেল থিটা, ঠিক আছে? আর এই শক্তি, এই তাপ শক্তি সে কই থেকে পাইলো? হাফ এম বি স্কোয়ার থেকে পাইছে, ঠিক আছে না? তাহলে এম এম কাটা, এখানে আমার চাইছে বেগ, তাহলে এম এম কাটা, তাহলে ভি স্কোয়ার সমান কি হয়ে যায়? 2 গুণন এস, এস হলো এখানে কত দেওয়া আছে? 125, 125 ইন্টু ডেল থিটা, তাপমাত্রা পরিবর্তন কত? 160, 160, ঠিক আছে? তাহলে তাপমাত্রার পরিবর্তন চাইছে, এই জন্য ক্যালভিনে তাপমাত্রা পরিবর্তন আর সেলসিয়াসে তাপমাত্রা পরিবর্তন কিন্তু একই। তাহলে ভি সমান কি হবে? এটা হলো রুট, ঠিক আছে? রুট যদি আমি করি তাহলে এখানে রুট যেটা হবে সেটাই, তাহলে এটা রুট করলে দেখবে কি হইতেছে, এই 2 গুণন 125 গুণন 60, ঠিক আছে? তাহলে এই 2 গুণন 125 মানে কত? 250 গুণন 160, তাহলে 250 রুট করলে কত হয়? 250 আর 40, তাই না? এখানে আচ্ছা 25 রে রুট করলে কত হয়? 25 রে রুট করলে হয় 5, তাই না? ফলে 5 বের হয়ে আসলো, নিচে 25 থাকলো, আর একটা 10 থাকলো, 250 10টা কিন্তু থাকলো, আর আরেকটা 10 এখানে থাকলো, 160 রে রুট করলে হয় 4, তাহলে বাইরে আমার 4। আচ্ছা দুইটা 10 থাকলো, তাহলে তো বাইরে দুইটা 10 মানে 10, তার মানে 4 গুণন 5 গুণন 10, ঠিক আছে? তারপর যা করি 20 আর 10 200, 200 এটা হবে, ঠিক আছে? এখানে বলছে জলপ্রপাত এত উঁচু যদি ধরা হয় পানি পতিত পানির গতিশক্তি অর্ধেক তাপে পরিণত হয় তাহলে তাপমাত্রা বৃদ্ধি কত? তার মানে এইখানে পানি আছে, এইখান থেকে একবারে নিচে পড়তেছে, তো এখানে পড়ে সে যে এখানে আঘাত করতেছে, আঘাত করার পর সেখানে তাপমাত্রা কত বাড়তেছে? তাহলে সে যে এত উপরে আছে, 900 মিটার উপরে আছে, এখানে তার মোট শক্তি এই নিচে এসে তার গতিশক্তি সমান। তার মানে এই পজিশনে তার যে বিভব শক্তি, এই নিজ পজিশনে তার গতিশক্তি কিন্তু সেম, তাই না? আমরা জানি সর্বোচ্চ বিন্দুতে যে কোনো পয়েন্টে মোট শক্তি সমান, তো সর্বোচ্চ পয়েন্টে তার বিভব শক্তি অনেক বাট গতিশক্তি জিরো, এই জন্য তার পুরো শক্তিটাই তার বিভব শক্তি। আর সর্বনিম্ন পয়েন্টে যেহেতু তার উচ্চতা জিরো, তাহলে বিভব শক্তি জিরো, বাট তার পুরা শক্তিটাই কিন্তু গতিশক্তি। ফলে আমার তো এই পয়েন্টে গতিশক্তি লাগবে, বাট এই পয়েন্টে যদি আমি বিভব শক্তি পাই সেটাই হলো এই পয়েন্টের গতিশক্তি। তাহলে বিভব শক্তি মানে কি? এম জি এইচ, তাহলে এম জি গুণন 900, এটাই হবে এম এস ডেল থিটা, এম এস ডেল থিটা। বাট কি বলছে যে এই গতিশক্তির অর্ধেক কিন্তু তাপে পরিণত হয়, তাহলে এই যে তাপটা, এই তাপটা কি হবে? এয়ার কিন্তু অর্ধেক, তাহলে এয়ার হলো অর্ধেক, ঠিক আছে? তাহলে এম এম কাটা, তাহলে আমার কি চাইছে? তাপমাত্রা বৃদ্ধি, এটা চাইছে। তাহলে এটা হলো কত? যে এখানে হলো 9.8 গুণন 900 ভাগ 2 ইন্টু এস এর মান এখানে কত? আচ্ছা পানি বলছে, পানি তো আমরা জানি কত? 4200, 4200। তাহলে এখানে দেখবা যে পানি যদি 4200 হয় তাহলে এখানে কাটাকাটি করে কি হবে? এইটার দুইটা শূন্য, এটা দুইটা শূন্য কাটা, দুই শূন্য দুই শূন্য কাটা, আর 9 দিয়ে 42 আর 2 দিয়ে 9, এখানে 2 দিয়েই করলে, আচ্ছা এখানে দেখবা যে 9 9 বলছে, তাই না? 9 দিয়ে যদি আমি 42, 9 3 নং 27, 4 নং 5 নং 45 না, এখানে আছে 9.8, মানে 10 এর মতো না, 9.8 এর তুমি 10 ধরো, 10, তাহলে 2 দিয়ে এই 10টা কাটলে কত হয়? 5, তাই না? 5 এর মতো হয়, মানে 4.9 হবে, বাট আমি 5 ধরলাম, ঠিক আছে? 4.9 হবে, 5 ধরলাম, 5, আর এই 5 দ্বারা 42টা ভাগ করলে কত হয়? 5 দ্বারা আমি যদি 42 ভাগ করি, 5 আটা 40, তাই না? 5 আটা 40, আর 5 দিয়ে 0.2, আর 5 দিয়ে 2 রে ভাগ করলে কত হয়? 5 দ্বারা 2 ভাগ করলে 4, ঠিক আছে না? তাহলে 8.4, নিচে আমার 8.4 আর উপরে আমার 9 থাকলো, তাহলে 9 রে 8.4 দ্বারা আমি ভাগ করব, তাহলে দেখবা যে কত? অবশ্যই 1 এর থেকে একটা বড় মান পাবো,
তাহলে একের থেকে বড় মান এখানে একটাই আছে, যে 1.05। ঠিক আছে, আমি যেহেতু পয়েন্ট আরেকটু কম বেশি নিচ্ছি, কারণ ওটাতে উপরেরটা তো 5 না, উপরেরটা 4.4, ফলে ওইটাতে যদি আমি ভাগ করি, নিচে আমি 8.4 এর থেকে আরেকটু বেশি বড় মান পাবো, মানে 9 এর কাছাকাছি একটা মান পাবো, এই জন্য 1.05। ইনস্ট্যান্ট তোমার যেইভাবে ক্যালকুলেশনগুলো সহজ হয় তুমি ওইভাবে করবা, সংখ্যাগুলোরে পূর্ণ সংখ্যার মতো করে ধরবা। 1 কাপ গরম চায়ে একটা ঠান্ডা চামচ ডোবানো হলে কি হবে? 1 কাপ গরম চায়ে একটা ঠান্ডা চামচ চুবানে যদি ডোবাও তখন কি হবে? চায়ের অন্তস্থ শক্তি বৃদ্ধি পায়। ঠিক আছে, এগুলা দেখবে যে তোমাদের নর্মাল চিন্তা ভাবনার সাথে আসলে মিলতেছে না, কিছু কিছু এমসিকিউ নর্মাল চিন্তা ভাবনার সাথে মিলবে না। 1 কাপ গরম চায়ে একটা ঠান্ডা চামচ ডোবানো হলো, তাহলে তোমার এখানে কি হবে? গরম চা কি আর তাপমাত্রা হারাবে, তাই না? আর চামচ যেটা আছে ওইটা কি তাপ শক্তি লাভ করবে। তাহলে চা যদি তাপমাত্রা হারায়, তাহলে সেই অনুযায়ী যেহেতু তাপমাত্রার উপর কি অন্তস্থ শক্তি নির্ভর করে, তাহলে অন্তস্থ শক্তি কিন্তু কমার কথা ছিল, বাট অন্তস্থ শক্তি এখানে বাড়বে। ঠিক আছে, এই জন্য বললাম যে নর্মাল চিন্তা ভাবনা দেখবে এগুলা থেকে আসলে কম মিলতেছে। আচ্ছা, কিউ পরিমাণ তাপ শক্তি সরবরাহ করলে যদি কোনো সিস্টেমের অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন ডেল ইউ হয়, তাহলে এখানে বলছে যে বাহ্যিকৃত কাছে ই হয়, তাহলে কি? তাহলে তোমরা সূত্রই তো জানো যে কিউ সমান কি ইউ প্লাস ডাব্লু, তাই না? মেইন সূত্র যেটা ওইটাই বলছে। 10 মোল গ্যাসের রুদ্ধতাপীয় সংকোচনের ফলে 30 জুল কাজ সম্পাদিত হয়, উক্ত ব্যবস্থায় অন্তঃ শক্তির পরিবর্তন কত? এখানে রুদ্ধতাপ বলছে, রুদ্ধতাপ, তাহলে আমরা জানি কি সূত্র জানি, ডি কিউ সমান কি ডি ইউ প্লাস ডি ডাব্লিউ, তাই না? যে পরিমাণ তাপ আমি দেবো তার কিছু পরিমাণ অভ্যন্তরীণ শক্তি বাড়াবে, বাকিটা কাজ করবে। তো রুদ্ধতাপীয় প্রক্রিয়া তো আমার কি, এই বাইরে থেকে আমরা তাপ দেই না, রুদ্ধ তাপ, তাপটা রুদ্ধ, তাহলে তাপের পরিবর্তন কিন্তু জিরো। তাহলে সেখানে সেখানে আমার ডি ইউ সমান কি হয়, মাইনাস ডি ডাব্লিউ, তাই না? এর এই পাশে গেলে মাইনাস হয়ে যাবে। তাহলে এর অভ্যন্তরীণ শক্তি কি হবে, এর যে কাজ করছে এই কাজটা বসে যাবে, এখানে বলছে 350 কাজ করছে, তাহলে মাইনাস 350, কাজের জায়গাতে 350 বসে দেবো, তার মানে মাইনাস 350। ঠিক আছে, আচ্ছা, গ্যাস কর্তৃক কৃত কাজ সম্পন্ন হলে কি সম্পন্ন? দেখো, গ্যাস কর্তৃক কৃত কাজ তুমি বাইরে থেকে কোনো কিছু করে না, গ্যাস নিজে নিজে কাজ করতেছে, তাহলে সে নিজে নিজে কাজ করে কি করবে, সে ফুলে ফেপে উঠবে, তার মানে তার আয়তন বাড়াবে, তাহলে এই যে আয়তন বাড়াবে। ঠিক আছে, গ্যাস যদি নিজে নিজে কাজ করে সে বিশৃঙ্খল অবস্থায় চলে যাবে, সে ফুলে ফেপে উঠবে, তার অণুগুলো ছোটাছুটি করবে, মানে তার আয়তন বাড়বে। সমস্যা প্রক্রিয়া যে বোঝায় সেটি স্থির থাকে, সমষ্ণ মানে উষ্ণতা সেম, তাপমাত্রা সেম, আর তাপমাত্রা সেম হলে কি অভ্যন্তরীণ শক্তিও অন্তস্থ শক্তিও কিন্তু সেম। গ্যাস কর্তৃক কৃত কাজ হলে যে গ্যাস যদি নিজে নিজে কাজ করে তাহলে কি করবে, আয়তন বাড়বে, আর আয়তন যদি বাড়ে তাহলে ওই ক্ষেত্রে তাপমাত্রা কিন্তু কমে যাবে। আচ্ছা, সমস্যা প্রক্রিয়া স্থির আয়তনে কোনটি? আচ্ছা, সমস্যা প্রক্রিয়া যে তার মানে তাপমাত্রা সেম, তাই না? তাপমাত্রা সেম, তাপমাত্রা সেম, তার মানে তাপমাত্রা পরিবর্তিত হয় কোনটা? তাপমাত্রা তো সেম থাকবে, তাপমাত্রা পরিবর্তন হবে না, তাহলে বাদ। চাপ, অন্তস্থ শক্তি, দেখো তাপমাত্রা যদি পরিবর্তন হয় তাহলে অন্তস্থ শক্তি পরিবর্তন হবে, মাঝখানে থাকলে একটা এন্ট্রপি। দেখো সমস্যা প্রক্রিয়া কিউ কি আলাদা হইতেছে, তাই না? সমস্যাতে তাপমাত্রা আমার সেম থাকবে, বাট তাপমাত্রা সেম রাখার জন্য সে কি করবে, তাপ আদান প্রদান করবে। আর আমরা জানি এন্ট্রপি, এন্ট্রপি কি করে, ডি কিউ বাই টি, তার মানে যদি তাপের আদান প্রদান হয় তাহলে এন্ট্রপি চেঞ্জ হবে, এই জন্য এটা এন্ট্রপি পরিবর্তন হয়। বাট রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় যেহেতু তাপের পরিবর্তন হয় না, এই জন্য সেখানে এন্ট্রপি কিন্তু জিরো থাকে রুদ্ধতাপীয় প্রক্রিয়া। সমস্যা প্রক্রিয়া কি, পিভি, তাই না? পি আর ভি বয়লের সূত্র মানবে, ব্যস্তানুপাতিক। একটা আদর্শ গ্যাসে একটা তাপ অন্তরকের আবরণ যুক্ত দৃঢ় পাত্রে শূন্য মাধ্যমে প্রসারিত হলো, পরে নিচের কি হবে দেখো, এই যে একটা আবদ্ধ পাত্রে রাইখা তুমি কি করছো, প্রসারিত করছো, তার মানে প্রসারিত করলে কি হবে, তাপমাত্রা হ্রাস পাবে। গ্যাস প্রসারিত হইলে সে প্রসারিত হওয়ার জন্য সে নিজের তাপরে ব্যবহার করবে, ফলে ওর তাপমাত্রা কিন্তু কমে যাবে। আচ্ছা, একটা গাড়ি চলতে থাকলে এর ভিতরে কোন প্রক্রিয়া হয়? গাড়ি চলতে থাকলে কি সমায়তন প্রক্রিয়া টায়ারের মধ্যে। তারপর এখানে ডি কিউ সমান 5 হলে এ থেকে বি, এই যে এ থেকে বি তে আমি গেছি, এখানে ডি কিউ দিছে আমার 5, মানে তাপ 5 আমি দিছি, দেখো কাজ করছে 2, তাহলে আমরা জানি কি ডি ডাব্লিউ সমান কি ডি কিউ সমান কি ডি ডাব্লিউ প্লাস ডি ইউ, তাই না? তাহলে আমার অন্তঃস্থ শক্তি পরিবর্তন কত চাইছে, মানে ডি ইউ চাইছে, তার মানে ডি কিউ মাইনাস ডি ডাব্লিউ, তাহলে ডি কিউ এখানে দিছে 5 আর ডি ডাব্লিউ কাজ করছে 2, তার মানে হবে 3। আচ্ছা, এই তিনটা সিস্টেমে অন্তঃস্থ শক্তি ইউএ ইউবি আর ইউসি হলে কোনটি সঠিক? দেখো আমরা জানি অন্তঃস্থ শক্তি শুধুমাত্র তাপমাত্রার উপর ডিপেন্ড করে, তাহলে তাপমাত্রা দেখো এর তাপমাত্রা কত, 20, এর তাপমাত্রা 80, এর তাপমাত্রা 80, এই বি আর সি এর দুইজনের তাপমাত্রা সেম, তাহলে এই দুইজনের অভ্যন্তরীণ শক্তি কি সেম হবে, তাই না? তাহলে ইউবি সমান সমান ইউসি, আর এদের এ তাপমাত্রা 20, তার মানে এর তাপমাত্রা যেহেতু কম, ফলে এর অভ্যন্তরীণ শক্তি এই দুইজনের থেকে কম হবে, ফলে ইউ এ, এটাই হবে। ঠিক আছে, কই আছে এটা, এই যে এটা।
আচ্ছা, বায়ুর মাধ্যমে শব্দ সঞ্চারণ কোন প্রক্রিয়া? দেখো, বায়ুর মাধ্যমে শব্দ সংকোচন প্রসারণের মাধ্যমে সংকোচন হয়। ঠিক আছে, সংকোচন হয়, প্রসারণ হয়, আর সামনের দিকে যায়, মানে খুব তাড়াতাড়ি প্রক্রিয়াটা। ঠিক আছে, যেহেতু এই সঞ্চারণ প্রসারণটা শব্দ একটা করছো, ধাস করে সে কি করবে, অনেক দূরে চলে যাবে। সে সংকোচন প্রসারণের মাধ্যমে অনেক দূরে চলে যাবে। এই জন্য সে আসলে কি করে, এখান থেকে তাপ নেওয়ার কোনো সুযোগ পায় না, বাতাস থেকে তাপ নেওয়ার সময় পায় না, যেতে খুব ফাস্ট সে সংকোচন প্রসারণ করে চলে যায়। এই জন্য এটা আসলে রুদ্ধতাপীয় প্রক্রিয়া। ঠিক আছে, যেহেতু সে তাপমাত্রা নেওয়ার সময় পায় না, এই জন্য এটা একটা কি রুদ্ধতাপীয় প্রক্রিয়া। আচ্ছা, T1 আর T2 তাপমাত্রার দুইটি বস্তুর অভ্যন্তরীণ শক্তি যথাক্রমে U1 আর U2। তাইলে T1 যদি T হয়, তার মানে একটা বস্তু আছে, একটা 1 হলো একটা বস্তু, ওর তাপমাত্রা হলো T1, আর 2 একটা বস্তু, ওর তাপমাত্রা হলো T2। ঠিক আছে, এই দুইটা বস্তু আমি কি করছি, তাপীয় সাম্য অবস্থায় আসলে, তাহলে T1 গ্রেটার দেন কিন্তু T2 বস্তু, তার মানে এই বস্তুটার তাপমাত্রা কিন্তু অল টাইম এর থেকে বেশি। আর আমরা বলছি যে তাপমাত্রা বেশি হলে অভ্যন্তরীণ শক্তি বেশি পাই, তাহলে এর অভ্যন্তরীণ শক্তি কি, 1 এর অভ্যন্তরীণ শক্তি অবশ্যই কি এর থেকে বেশি, তাই না, এর অভ্যন্তরীণ শক্তি বেশি। বাট এই দুইটারে যেহেতু এর তাপমাত্রা বেশি, জন্য এর অভ্যন্তরীণ শক্তি বেশি। এই দুইটারে যখন আমি তাপীয় সাম্য অবস্থায় আনলাম, তখন কি করবে কত, এই বেশি তাপমাত্রা বস্তুটা তাপ হারাবে, ফলে এই কিন্তু আস্তে আস্তে তাপ হারাবে, আর এই তাপ কিন্তু লাভ করবে। তাহলে এই যেহেতু তাপ লাভ করতেছে, ঠিক আছে, তাহলে এই তাপ লাভ করতেছে মানে কি, অভ্যন্তরীণ শক্তি আস্তে আস্তে বাড়তেছে। আর এই যেহেতু তাপ হারাইতেছে, অভ্যন্তরীণ শক্তি আস্তে আস্তে কমতেছে। তার মানে 2 নম্বর বস্তুটার অভ্যন্তরীণ শক্তি আস্তে আস্তে বাড়বে যখন তাপীয় সমাধান আনবো, আর প্রথম বস্তুর তাপমাত্রা আস্তে আস্তে, অভ্যন্তরীণ শক্তি আস্তে আস্তে কমবে। তাহলে এই যে U1 আস্তে আস্তে হ্রাস পাবে, আর U2 আস্তে আস্তে বৃদ্ধি পাবে। ঠিক আছে, আপাত দৃষ্টিতে তোমার মনে হইতেছে যে এখানে প্রথমটার তাপমাত্রা বেশি, তার মানে প্রথমটা অভ্যন্তরীণ শক্তি বেশি। হ্যাঁ, এটা ঠিক আছে, প্রথমটা আবেদন শক্তি বেশি, বাট যখন তুমি তাপীয় সমতায় আনছো, দুইটারে অ্যাটাচ করছো, তখন কিন্তু একজন বেশিটা হারাইতেছে, তার মানে বেশিটার আস্তে আস্তে কমতেছে। বুঝছো কিনা, এটা কিন্তু বোঝার প্রশ্ন, প্রথম ধাপে এটা ভুল করবা, এটা কিন্তু ঢাবিতে আসার মতো খুবই ভালো প্রশ্ন। আচ্ছা, এবার বলছে যে আয়তন অপরিবর্তিত রেখে কোন একটা গ্যাস যদি কিছু পরিমাণ তাপ প্রয়োগ করা হয়, তাহলে ওই গ্যাসের ক্ষেত্রে কি হয়। আয়তন আমি অপরিবর্তিত রাখছি, আয়তন অপরিবর্তিত রাখলে কাজ জিরো, কারণ আমরা জানি ডি সমান কি পি ডিভি। তাহলে ডিভি যখন জিরো, তখন কাজ জিরো। তাহলে কাজ যদি জিরো হয়, তাহলে ডি কিউ পুরাটাই তার অভ্যন্তরীণ শক্তি বাড়াবে। ঠিক আছে, অভ্যন্তরীণ শক্তি বাড়বে মানে তার তাপমাত্রা বাড়বে, গতিশক্তি বাড়বে, তাপমাত্রা বাড়বে, গতিশক্তি বাড়বে, চাপ বৃদ্ধি পাবে না। ঠিক আছে, তাহলে তাপমাত্রার গতিশক্তি বাড়বে। আচ্ছা, তাপগতিবিদ্যার প্রথম সূত্র কি, এটা হলো কি তাপ ও কাজ। ঠিক আছে, আচ্ছা, নির্দিষ্ট পরিমাণ গ্যাসের অভ্যন্তরীণ শক্তি নিম্নত কোনটির উপর নির্ভর করে, অভ্যন্তরীণ শক্তি শুধুমাত্র তাপমাত্রার উপর নির্ভর করে। গ্যাসের রুদ্ধতাপীয় প্রসারণের শক্তির উৎস হলো কোনটা, রুদ্ধতাপীয় প্রসারণ করতেছো, দেখো গ্যাস কিন্তু রুদ্ধতাপীয়, রুদ্ধতাপ মানে কি, সে তাপ নেওয়া আনা নেওয়া করবে না, তাহলে তার যদি প্রসারণ হয়, সে প্রসারিত হইতেছে, তার মানে তার শক্তির ব্যয় হইতেছে। তাহলে সে যেহেতু তাপ নিতেছে না, তার নিজের যতটুকু তাপ আছে, সে ততটুকুই কি করবে, সে ততটুকুই দিয়েই কিন্তু প্রসারণটা করবে। ঠিক আছে, ততটুকু দিয়েই কিন্তু প্রসারণ করবে। তাহলে এটার অ্যান্সার কি হবে, সে প্রসারণ করতেছে, তাহলে এখানে এখানে বলছে গ্যাসের রুদ্ধতাপীয় প্রসারণের শক্তির উৎস হলো কোনটা, অভ্যন্তরীণ, বাহ্যিক, তাপ বর্জন, তাপ গ্রাহক। তাহলে সে তো যেহেতু এক কথায় তার প্রসারণ করতে গেলে তার তো শক্তি লাগবেই, কিন্তু সে তো আসলে কি তাপ নিতেছে না, ফলে তার নিজের যে শক্তি আছে সে সেইটারে ব্যয় করবে, নিজের তাপ, অভ্যন্তরীণ তাপটারে ব্যয় করবে। ঠিক আছে, এন্ড অভ্যন্তরীণ তাপটারে ব্যয় করার কারণে তার কিন্তু তাপমাত্রা আস্তে আস্তে কমতে থাকবে, ফলে তার কি অভ্যন্তরীণ শক্তিও কিন্তু কি কমতে থাকবে, কমতে থাকবে। ঠিক আছে, এই জন্য রুদ্ধতাপীয় প্রসারণে কিন্তু সিস্টেম শীতল হয়, কারণ সে প্রসারণ করতে গেলে সে নিজের শক্তি ব্যয় করে, ফলে তাপমাত্রা কমে, ফলে সে শীতল হয়। এখানে বলছে নিজের কোন লেখটি একটি আদর্শ গ্যাসের রুদ্ধতাপীয় বলছে, তাহলে এই যে টি আর পি, তাই না, আমরা বলছিলাম যে টিপি 1 - গামা/গামা সমান কনস্ট্যান্ট, এটা এই যে টি আর পি, এটা ঠিক আছে, মানে একবারে সমানুপাতিক। আচ্ছা, পরিবেশের সাথে শক্তির বিনিময় করতে পার। এখন দেখো সিস্টেম আছে কয়টা, একটা বদ্ধ সিস্টেম, একটা উন্মুক্ত সিস্টেম, একটা বিচ্ছিন্ন। বিচ্ছিন্ন মানে কি, শক্তি ভর দুইটাই ক্রস, শক্তি ভর একটাও ই করতে পারে না। আর উন্মুক্ত মানে কি, দুইটাই পারবে, দুইটাই পারে, শক্তি ভর দুইটাই আসলে শেয়ার করতে পারে। আর বদ্ধ মানে কি, শুধু শক্তি পারে বাট ভর পারবে না। তাহলে পরিবেশের সাথে শক্তি বিনিময় করতে পারবে কে, উন্মুক্ত পারবে, বদ্ধ পারবে, বাট বিচ্ছিন্ন মানে একবারে বিচ্ছিন্ন, সে কোনোটাই পারবে না। তাহলে অ্যান্সার হবে 2-3। নিচের কোন তাপগত, এই যে ডি কিউ সমান এটা, তার মানে কি ডি ইউটা আমার জিরো হয়ে গেছিল, ওই মেইন সূত্রে ডি ইউটা জিরো হলেই তো এটা আমরা পাই। তাহলে ডি ইউ মানে অভ্যন্তরীণ শক্তি জিরো কার, অভ্যন্তরীণ শক্তি তাপমাত্রার উপর নির্ভর করে, তার মানে তাপমাত্রা যার পরিবর্তন হয় না,
তাপমাত্রা পরিবর্তন হয় না কার? সমষ্ণ প্রক্রিয়ায়। তো সমষ্ণ প্রক্রিয়া অভ্যন্তরীণ শক্তি 0। মনে রাখবা সমষ্ণ প্রক্রিয়ায় কি হয়? dq dw সমষ্ণ প্রক্রিয়া, কারণ du 0। ঠিক আছে, রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় dq 0 হয়, তার মানে 0 সমান dw প্লাস du। ঠিক আছে, আর সমচাপ প্রক্রিয়ায় কি হয়? সম আয়তন প্রক্রিয়ায়, সম আয়তন প্রক্রিয়ায় কাজ শূন্য হয়, তখন du, তাই না? কারণ কাজ সমান কি আমরা জানি, pdv। সমায়তন হলে এটা 0 হয়ে যায়, ফলে যেটা, ঠিক আছে। তাহলে এটা হলো কি সম আয়তন, এটা হলো কি রুদ্ধতাপীয়। প্রত্যেকটাতে একটা করে কিন্তু 0 হইতেছে, রুদ্ধতাপীয়। ঠিক আছে, আর এইটা হইতেছে কিসে? সমস্য। আচ্ছা, নিচের কোন পদ্ধতিতে কাজের পরিমাণ শূন্য? ওই যে সম আয়তন বা স্থির আয়তন। সমস্য প্রসারণের ক্ষেত্রে, সমস্য প্রসারণ, যখন প্রসারণ হয় অভ্যন্তরীণ শক্তি স্থির থাকে। সমস্য প্রসারণ, যেহেতু এটা একটা সমস্য প্রক্রিয়া, এর তাপমাত্রা কনস্ট্যান্ট, ফলে অভ্যন্তরীণ শক্তি পরিবর্তন হবে না, কনস্ট্যান্ট থাকবে। এই একটা দ্রুত প্রক্রিয়া, ভুল। সমস্য প্রক্রিয়া অনেক ধীর প্রক্রিয়া। রুদ্ধতাপীয় প্রক্রিয়া দ্রুত। পাত্রের উপাদান সুপরিবাহী, এটাও সঠিক। রুদ্ধতাপীয়তে কুপরিবাহী হয়। তাহলে অ্যান্সার 1 আর 3। এই দুইটার বৈশিষ্ট্য কিন্তু খুবই ইম্পর্টেন্ট। ঠিক আছে, সমস্যা রুদ্ধতাপীয়, কোনটার ঢাল খাড়া, গামাগুণ খাড়া, কোনটা আশেপাশের মাধ্যম কুপরিবাহী ইলেকট্রন, নিচের কোনটি সঠিক নয়। সমায়তন প্রক্রিয়া কৃত কাজ শূন্য, এটা হলো সঠিক। রোধতাপীয় পরিবর্তন বয়লের সূত্র মেনে চলে, এটা হলো ভুল। তাহলে অ্যান্সার হবে এটা, রোধতাপীয় প্রক্রিয়া বয়লের সূত্র মেনে চলে না, সমস্য প্রক্রিয়ার বয়লের সূত্র মেনে চলে। আচ্ছা, এরপরে দেখো সমায়তন প্রক্রিয়ার ক্ষেত্রে নিচের কোনটা সঠিক? সমায়তন প্রক্রিয়ায় কোনটি প্রযোজ্য? যে কাজ শূন্য, বহিস্থ কাজ সম্বোধিত হয় না, কাজ শূন্য মানে যে এটা। এবার দেখো 40 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় 1 মোল কার্বন ডাইঅক্সাইড গ্যাসকে ধীরে 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 প্রসারিত করে আয়তন দ্বিগুণ করা হলে সম্পূর্ণকৃত কাজ কত? 1 মোল কার্বন আয়তনকে দ্বিগুণ করে সম্পূর্ণকৃত কাজ হলো কত? তাহলে এখন দেখো এই যে ধীরে ধীরে বলছে, তার মানে ধীরে ধীরে মানে কি? সমস্যা। তাহলে সমস্যা প্রক্রিয়াকৃত কাজ কি? সমস্যা প্রক্রিয়াকৃত কাজ কি? nRT ln v2/v1। এই লনের অঙ্কগুলো তোমরা কিন্তু এমনি পারবা না। তাহলে এখানে বলছি 1 মোল দিলাম না, 8.314 গুণন টি, টি এর মান কত? 273 প্লাস 40, 413 ইন্টু লন, দেখো আয়তন দ্বিগুণ করছে, তার মানে লন 2। লন 2 এর মান দেখবা 0.7 এর মতো। ঠিক আছে, এগুলা আমি আগেই বলতেছি, এগুলা অঙ্ক তোমাদের যদি এমনি আসে তোমাদের জন্য কঠিন হয়ে যাবে। 8.314, তাহলে এই ক্যালকুলেশনটা যদি করো দেখবা যে 1802 আসে। ঠিক আছে, এটা যদি করো করে দেখবা যে 1800 কত আসতেছে, 2 আসতেছে। আচ্ছা, একটা তাপগতিক সিস্টেমকে দুইটা ভিন্ন পথে এ থেকে আমি বিতে নিয়ে গেছি, মানে একবার মনে করো এ এটা, বি এটা, একবার এই পথে নিয়ে গেছি, একবার এই পথে নিয়ে গেছি। ঠিক আছে, একবার ট্রেনের লাইন নিয়ে গেছো, একবার বাসের লাইন দিয়ে নিয়ে গেছো। মনে করো এই দুই পথে তাপ শোষণ সিস্টেম কর্তৃক কাজ। তাহলে প্রথম ক্ষেত্রে তাপ হলো Q1, দ্বিতীয় ক্ষেত্রে হলো Q2। Q1, দ্বিতীয় ক্ষেত্রে হলো Q2। প্রথম ক্ষেত্রে কাজ করছে W1, দ্বিতীয় ক্ষেত্রে কাজ হলো W2। দেখো যেহেতু সিস্টেম কিন্তু একটাই, তাহলে দুইটা পথে আমি নিয়ে গেছি, একটাই সিস্টেম। তাহলে যেহেতু একটাই সিস্টেম, তাহলে তার কিন্তু অভ্যন্তরীণ শক্তি সেমই থাকবে। সে দুই পথে গেছে, এই জন্য তার দুইটা আমি শক্তি নিচ্ছি, দুইটাই করছি, বাট একটা সিস্টেম যেহেতু তার, তাহলে তার কি অভ্যন্তরীণ শক্তি সেম। তাহলে প্রথম পথের যে অভ্যন্তরীণ শক্তি, দ্বিতীয় পথের অভ্যন্তরীণ শক্তি একই। তাহলে আমরা অভ্যন্তরীণ শক্তি সমান কি জানি? আমরা জানি ডি কিউ সমান কি? ডি ইউ প্লাস ডি ডাব্লিউ। তাহলে অভ্যন্তরীণ শক্তি কি হবে? ডি কিউ মাইনাস ডি ডাব্লিউ। কারণ অভ্যন্তরীণ শক্তি মানে ওই সিস্টেমটার ভিতরের শক্তিটা। ঠিক আছে, যেহেতু এটা তাপমাত্রার উপর ডিপেন্ড করে, তুমি দুইটা ভিন্ন পথে নিয়ে গেছো, বাট তাপমাত্রা তো এরকম করে চেঞ্জ করো নাই, তাহলে অভ্যন্তরীণ শক্তি কিন্তু এখানে সেমই থাকবে। তাহলে যে ডিকিউ, তার মানে প্রথমটার যে ডিকিউ এর মান পাবো, দ্বিতীয়টার ডিকিউ এর মান কি দেখি। তো প্রথমটার ডিকিউ এর মান কি হবে? ডিকিউ ওয়ান মাইনাস ডি ডাব্লিউ ওয়ান, অ্যান্ড দ্বিতীয়টার কি হবে? ডিকিউ টু মাইনাস ডি ডাব্লিউ টু। ফলে এই দুইটা অভ্যন্তরীণ শক্তি কি সেম? তাহলে এই যে কিউ ওয়ান মাইনাস ডাব্লিউ ওয়ান, কিউ টু মাইনাস ডাব্লিউ টু, এটা হবে সঠিক, ঢাবিতে আসছে। আচ্ছা, কোনো গ্যাসের দুইটি মোলার আপেক্ষিক একটা ধ্রুব রাশি, ওটা কি দ্বারা প্রকাশ করা হয়? গামা। আমরা জানি নাকি? দেখো সিপি বাই সিভি ইকুয়াল গামা। ঠিক আছে, তারপর সিপি মাইনাস সিভি ইকুয়াল আর, তারপরে সিপি সমান কি? আর বাই গামা মাইনাস ওয়ান। এগুলো মনে রাখা লাগবে, তিনটে সূত্র। ঠিক আছে, আচ্ছা তাহলে এটা হবে গামা। আচ্ছা, তারপরে কোন একটা গ্যাসের আপেক্ষিক তাপদ্বয় অনুপাত এই যে এত হলে, এই যে গামা আপেক্ষিক তাপদ্বয় মানে কি? সিপি বাই সিভি, এই দুইটার অনুপাত 1.41। এখন 1.41 হইলে সেটা হলো দ্বিপারমাণবিক।
1.67 হইলে সেটা হলো এক, আর 1.33 হইলে সেটা হলো বহু, তাই না? তাহলে এই যে সিপি গামা, এই যে এই গামাটা বলছে রুদ্ধতাপীয় আর সমতাপীয় এই দুইটার ঢালের অনুপাত। দেখো, রুদ্ধতাপীয় রেখা সমতাপীয় রেখার সমস্ত রেখার থেকে কি গামা গুণ খাড়া, তাহলে এটার অ্যান্সার হবে গামা গুণ, ঠিক আছে? অর ঢাল অর থেকে গামা গুণ খাড়া। 1.67 মানে এক পরমাণু। তারপর স্বাভাবিক তাপমাত্রা চাপে এক মোল আদর্শ গ্যাসকে 1 কেলভিন বাড়াতে যে পরিমাণ কাজ সম্পন্ন হয় সেটা হলো কোনটা? তাহলে স্বাভাবিক তাপমাত্রা ও চাপে 1 মোল আদর্শ গ্যাসের তাপমাত্রা 1 কেলভিন বাড়াইতে যে কাজ সম্পন্ন হয় সেটা হলো ওই আর এর সমান, ঠিক আছে? 8.314 জুল, ঠিক আছে? আর এর একক আমরা কি জানি? জুল পার কেলভিন পার জুল পার কেলভিন পার মোল, ঠিক আছে? তার মানে এক মোলের যদি 1 কেলভিন বাড়াইতে চাও তাহলে এই যে এত 8.314 এই জুলটাই আমার তাপ লাগে, ঠিক আছে? আচ্ছা, দ্বিপরমাণুক গ্যাসের ক্ষেত্রে সিপি/সিভি এর অনুপাত, ওই সিপি/সিভি এর অনুপাত কত হবে? দ্বিপরমাণুক মানে 1.41, নাইট্রোজেন গ্যাস মানে N2 হিসেবে থাকে, তার মানে সে দ্বিপরমাণুক, তার মানে তার কত 1.4, ওজোন গ্যাস O3 হিসেবে থাকে, তার মানে কি সে ত্রিপরমাণুক বা বহু পরমাণুক, তার মানে তার 1.33। আর্গন গ্যাসের ক্ষেত্রে গামা ইকুয়াল এত হলে, এখানে বলছে স্থির আয়তনে মোলার আপেক্ষিক তাপ, স্থির আয়তনে মোলার আপেক্ষিক তাপ মানে সিভি। এখন একটু মনে রাখবা যে সিভি, এই যে সিভিটা, এটা একটা আছে 3/2 আর, তারপর 5/2 আর, তারপরে 6/2 আর, ঠিক আছে? এটা হবে তোমার এক পরমাণু, এটা হবে দ্বিপরমাণু, এটা হবে বহুপরমাণু, এটা হলো সিবি। আমি যদি সিপি বার করি তাহলে জাস্ট উপরের সাথে আমার 2 যোগ করবা জাস্ট, তাহলে উপরের সাথে কি হবে 5/2 আর, এটা হবে কত দ্বিপরমাণুকের ক্ষেত্রে 7/2 আর, আর এটা হবে 8/2 আর, ঠিক আছে? এটা কিন্তু আমি একটু আগে যে তিনটা সূত্র লিখে দিলাম ওই সূত্র দিয়ে করতে পারবা, ঠিক আছে? 3/2 আর কেমনে আসছে ওই সূত্র দিয়ে আমরা করছি, ঠিক আছে? ওখানে সিপি/সিভি আছে, ওখানে আমরা সিপির মান বসায় পরে ওই যে আর সিপি মাইনাস সিভি যে আছে ওখানে একটা বসাই দিছি, ঠিক আছে? তাহলে কিন্তু আছে। তাহলে এই যে আমরা বললাম না যে সিপি সমান তাহলে কি হবে এক পরমাণুর ক্ষেত্রে এক পরমাণুর ক্ষেত্রে কি এই যে গামা ইনটু সিভি, তাই না? তাহলে গামা ইনটু মান গামার এক পরমাণুর ক্ষেত্রে কত হবে 1.67, তাই না? তাহলে ওটার সাথে সিভি, তাই না? আমরা কি সিপি মাইনাস সিভি সমান কি আর পড়ছি, তাহলে এখানে যদি আমি সিপির মান বসাই দিই এই যে এই সিবি 1.67, তাহলে কিন্তু এই মানগুলো আমি পাইতেছি। তাহলে এই মানগুলো তোমরা একটু মনে রাখবে যে সিভির ক্ষেত্রে একটা হলো 3, তারপর 5, তারপর 6, ঠিক আছে? 3/2 আর, 5/2 আর, আর 6/3, 5, 6। স্বাধীনতার মাত্রা আমরা পড়ছিলাম না 3, এক পরমাণুর ক্ষেত্রে স্বাধীনতার মাত্রা 3, দুই পরমাণুর ক্ষেত্রে স্বাধীনতার মাত্রা 5, তিন পরমাণুর ক্ষেত্রে স্বাধীনতার মাত্রা হলো কত 6, তাহলে ওইটারই, ঠিক আছে? 3/2 আর, 5/2 আর, 6/2 আর, এটা হলো সিবি। আর সিবি বললে জাস্ট উপরেটারে 2 করে বাড়াই দিবা, 5, 7 আর 8, ঠিক আছে? তাহলে এলার অঙ্ক তোমার করা লাগতেছে না। তাহলে এখানে বলছে যে 5/3 হলে, আচ্ছা আর্গন গ্যাসের ক্ষেত্রে 5/3 হইলে মানে ওই যে 1/67 হবে, তাহলে আর্গন যেহেতু এক পরমাণু তার মানে কত হবে ওই যে 5/2 আর, ঠিক আছে? স্থির আয়তনে 5/2 আর। আচ্ছা, এরপরে আসো যে কার্বন ডাইঅক্সাইডের ক্ষেত্রে গামার মান, কার্বন ডাইঅক্সাইড কি বহু পরমাণু, তাহলে তার এখানে মান কত হবে? ঠান্ডা লেগে গেছে। হ্যাঁ, তো কার্বন ডাইঅক্সাইড বহু পরমাণু মানে তার কথা 1.3, ঠিক আছে? এবার দেখো এসটিপিতে একটি আদর্শ গ্যাসকে প্রাথমিক আয়তনে 1/3 সংকুচিত করা হয় এবং তারপর প্রসারিত দেওয়া হয় যতক্ষণ না তার চাপ প্রাথমিক চাপের অর্ধেক হয়। উভয় প্রক্রিয়ায় গ্যাসের তাপমাত্রা স্থির থাকে। গ্যাসের প্রাথমিক অভ্যন্তরীণ শক্তি ইউ হয় থাকে, তাহলে এর চূড়ান্ত অভ্যন্তরীণ শক্তি কত? দেখো এটা খুবই একটা পেঁচালো একটা প্রশ্ন, এটা কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় 2023-24 আসছে। তাহলে কি বলছে এখানে এসটিপিতে একটা আদর্শ গ্যাসকে প্রাথমিক আয়তনের 1/3, তার মানে তুমি তার আয়তনকে আবার 1/3 করছো, আবার তুমি প্রসারিত করতে দিছো যতক্ষণ না তার চাপ প্রাথমিক চাপের অর্ধেক হয়। উভয় প্রক্রিয়ায় তাপমাত্রা স্থির, গ্যাসের অভ্যন্তরীণ শক্তি প্রাথমিক অভ্যন্তরীণ শক্তি যদি ইউ হয় তাহলে চূড়ান্ত অভ্যন্তরীণ শক্তি আসলে কি হবে? দেখো এই যে তাপমাত্রা স্থির কথাটা বলছে, দেখছো এটা কিন্তু পুরো একটা প্যাচের প্রশ্ন। আমি বলছি তাপমাত্রা স্থির থাকলে অভ্যন্তরীণ শক্তি কখনোই চেঞ্জ হয় না, তাহলে আগে যদি ইউ থাকে এখন ইউই থাকবে, তাহলে এই প্রশ্নটা শুধু প্রশ্ন পড়ার টাইমটাই তোমার নষ্ট, বুঝছো? তাহলে এটা কিন্তু জাস্ট ওই যে যে প্রশ্নগুলো এত বড় থাকবে ওগুলো একটু ভেবে দেখবা। আচ্ছা, নিয়ন গ্যাসের গামার মান কর, নিয়ন তো এক পরমাণু, তার মানে কত 1.67,
এখানে বলছে দুইটা বস্তু ঘর্ষণের ফলে তাপ উৎপন্ন হয়, এটা কোন ধরনের? অপ্রত্যাবর্তী প্রক্রিয়া। অপ্রত্যাবর্তী প্রক্রিয়া তোমরা পড়ছো, যেটা সম্মুখমুখী হয়ে আবার ব্যাক হইতে পারবে না, যেটার অপচয়ী শক্তি থাকে, ঠিক আছে? তাহলে এই প্রত্যাগামী আর অপ্রত্যাগামী কিন্তু একটু পড়বা। এখানে বলছে 27°C তাপমাত্রা একটা গ্যাসের আয়তন রোধতাপীয় প্রক্রিয়ায় 1/4 করা হলো। গামার মানে হলো নতুন তাপমাত্রা কত, তার মানে কি তাপমাত্রা চাইছে আর আয়তন চাইছে, তার মানে টি আর ভি। তাহলে আমরা কি জানি? টি ভি গামা মাইনাস ওয়ান সমান কি? টি টু ভি টু গামা মাইনাস ওয়ান। তাহলে আমার চাইছে নতুন তাপমাত্রা টি টু চাইছে, তাহলে টি টু সমান কি হবে? ভি ওয়ান বাই ভি টু গামা মাইনাস ওয়ান ইন্টু টি ওয়ান, তাই না? এখানে বলছে নতুন আয়তন সংকুচিত করে 1/4, তাহলে ভি টু হলো 1/4, তাহলে ভি টু যদি 1/4 বসাই প্রথমটার থেকে, তার মানে এখানে আছে 4, 4 এর উপরে গামা মাইনাস ওয়ান, এখানে গামা মান 1.4, তাহলে 1.4 মাইনাস ওয়ান ইন্টু আদি তাপমাত্রা ছিল কত? 300 কেলভিন, তাহলে 4 এর উপরে কত? 0.4 গুণন 300, এটাই অ্যান্সার। আচ্ছা, এরপরে চাপ গতি চলক কি? তাপ আয়তন অবদান শক্তি না, এটা এখানকার জায়গাতে তাপমাত্রা থাকলে হয়তো, তাহলে 1 2, ঠিক আছে? এটা হয়, এটা হয় এবং তাপমাত্রা, এই তিনটা তাপগতীয় চলক। রোধতাপীয় পরিবর্তন ক্ষেত্রে কোনটি সঠিক? দেখো পিভি এটা সঠিক, টিভি বলছে না, পিভি গামা এটা হলো কনস্ট্যান্ট, টিভি গামা মাইনাস ওয়ান এটা হলো কনস্ট্যান্ট, আর টিপি ওয়ান মাইনাস গামা বাই গামা এটা কনস্ট্যান্ট, ঠিক আছে? টিভি টেলিভিশন, দেখো টেলিভিশন যদি বলে তাহলে গামা মাইনাস ওয়ান, আর যদি টিপি বলে তাহলে ওয়ান মাইনাস গামা বাই গামা, তাহলে এটার অ্যান্সার হবে কত? 1 আর 3। এখানে বলছে এবি লেখা যেত, তাহলে এবি কোনটা? এটা, তাহলে এবি তো কম খাড়া, তার মানে এটা কি? এটা একটা সমস্যা প্রক্রিয়া, তাই না? তাহলে সমস্যা প্রক্রিয়া কি হয়? পিভি হলো ধ্রুবক, বয়লের সূত্র। আর এসি লেখাও, এসি লেখা কি অধিক খাড়া, তার মানে এটা হলো কি? বয়লের সূত্র মানবে না, তাহলে এটা পিভির জায়গাতে ভির উপরে কিন্তু একটা গামা হবে, তাহলে পিভি, পিভি গামা, এই যে এটা, ঠিক আছে? জাস্ট ওই সূত্রে খেলে একটা গামা হয়েছে। দ্বিবর্ণ গ্যাসের ক্ষেত্রে এসি আর এবি লেখা কত গুণ খাড়া? এই যে এসি লেখা থেকে এবি লেখা কি গামা গুণ খাড়া, আর দ্বিবর্ণ ক্ষেত্রে গামার মান কত? 1.4। এটা খুবই সহজ। রোধতাপীয় পরিবর্তনের ক্ষেত্রে কোনটি সঠিক? এই যে টিভি, টিভি ভি যদি বলে তাহলে গামা মাইনাস ওয়ান হইতো, তাহলে এটা বাদ। এখানে দেখো এই যে টিভি না, ভি এর উপরে গামা মাইনাস ওয়ান দেওয়া লাগতো, আর টি এর উপরে দিচ্ছে, বাদ। টিভি যে গামা মাইনাস ওয়ান, এটা সঠিক। তিনটে সূত্র একটু মনে রাখবা। এর মধ্যে 16°C তাপমাত্রায় কোনো নির্দিষ্ট পরিমাণ শুষ্ক বায়ু হঠাৎ প্রসারিত করে, এই যে হঠাৎ, তার মানে কি? রুদ্ধতাপীয়, রুদ্ধতাপীয়। এন্ড কিছু কিছু অঙ্ক আমি তোমাদের দেখাবো যেগুলো তুমি ক্যালকুলেটর ছাড়া কখনোই মেডিকেলে পারবা না, তাহলে এগুলা হয় তোমরা মুখস্থ রাখবা, নয় একাডেমিকের জন্য আমি সূত্র দিব। যেমন এই যে দেখো মেডিকেলের ক্ষেত্রে যে কুয়েট বুয়েট যেগুলো আছে এগুলো তোমাদের পড়ার দরকার নেই, তোমরা বেশি গুরুত্ব দিবা যেগুলো বোর্ড প্রশ্ন সেগুলা, ঠিক আছে? বুয়েট কুয়েট বা ঢাবি এগুলাও এতটা আসবে না, বেশি আসে হলো বোর্ড পরীক্ষা যেগুলো আছে এগুলো। তাহলে হঠাৎ প্রসারিত আয়তন দ্বিগুণ করা হলো চূড়ান্ত তাপমাত্রা, তাহলে তাপমাত্রা চাইছে আর প্রসারিত আয়তন, তার মানে টি আর কি ভি, তাহলে টি ভি একটু আগে দেখলাম, তাহলে তোমার বলছে চূড়ান্ত, তার মানে টি টু সমান কি হবে? টি ওয়ান ইন্টু কি ভি ওয়ান বাই ভি টু গামা মাইনাস ওয়ান, তাই না? গামা এখানে কত দেওয়া আছে? 1.4, তার মানে 0.4, একটু আগে আমরা যেটা দেখাইলাম। তাহলে আয়তন দ্বিগুণ করছি, তার মানে কি হাফ, এটার উপরে 0.4 গুণন ওই যে 273 প্লাস 16 8 9, তাহলে এইটা ক্যালকুলেশন তুমি কি এমনি করে পারবা? তুমি তো পারবা না, তুমি এটার উপরে 0.4 দিলে কত হয় কেমনে জানবা? তাহলে এটার অ্যান্সার দেখবে যে এটা আছে, তাহলে এগুলো একটু মনে রাখবা, ঠিক আছে? বা এগুলা খুব একটা, এই অঙ্কগুলো যেগুলো কুয়েট ওয়েট আসছে এগুলো এত বেশি ইম্পর্টেন্ট না। গামার মান 3/2 হলে উক্ত গ্যাসের জন্য কোনটি সঠিক? তাহলে গামার মান যদি 3/2 হয়, তাহলে আমি একটু আগে দেখলাম যে এই যে সিপি বাই সিভি ইকুয়াল কত? গামা মানে 3/2, তাহলে সিপি সমান কত হইতেছে? 3/2 সিভি, ঠিক আছে? 3/2 সিভি। এখন আবার আমরা জানি কি সিপি মাইনাস সিভি ইকুয়াল আর, তাহলে এখানে সিপির মানটা বসাই দিই 3/2 সিভি মাইনাস সিভি ইকুয়াল আর, তাহলে 3/2 মানে কত? 1.5, 1.5 থেকে 1 বাদ দিলে 1 থাকে, 1 মানে কত? হাফ, তাহলে হাফ সিভি ইকুয়াল আর, তাহলে সিভি ইকুয়াল কি? 2 আর, সিভি ইকুয়াল 2 আর তো এখানে দেওয়া নেই, 3/2 তাই না? 3/2 তার মানে 3/2 ভি সিপি এটা হলো মান, তাহলে সিপির মানটা আমি 3/2 এখানে বসাইছি, 1.5 থেকে 1 বাদ দিলে হাফ বসবে সিপি, তাহলে সিভি সমান 2 আর, সিভি সমান 2 আর, সিভি সমান 2 আর তো দেওয়া নেই, সিভি সমান 2 আর দেওয়া নেই, সিপি সমান 3/2 সিভি। আচ্ছা সিভি সমান, তাহলে সিভি সমান 2 আর, তাই না?
তাহলে সিপি সমান কত হবে? 3/2 ইন্টু 2r, এই 2 কাটা 3r, তাহলে সিপি সমান 3r। সিপি সমান 3r দেওয়া আছে, হ্যাঁ দেওয়া আছে। সিপি সমান তাহলে হাফ আর হইতো, যে 2r হইতো। সিপি সমান 2r আর সিপি সমান 3r। আচ্ছা, গামার মান এত হইলে নিজে কোনটা সঠিক? আবার একই কথা, ঠিক আছে। তাহলে এত যদি হয় তাহলে সিপি সমান কত হবে? 5/2 সিভি, ঠিক আছে। আর সিভি মাইনাস সিভি তার মানে কি 5/2 সিভি মাইনাস সিভি ইকুয়াল আর। তাহলে 5/2 মানে আড়াই, আড়াই থেকে এক বাদ দিলে হয় 2, তার মানে 2 সিভি, তার মানে 2 সিভি ইকুয়াল আর। তাহলে সিভি ইকুয়াল কত? r/2। তাহলে সিপির মান কত হবে? সিপির মান হইল 5/2 গুণন r/2, ঠিক আছে। তার মানে কি 5r/4, এটা তো অপশনই নেই, মানে 5r/4 সিপি, তাই না? আচ্ছা, এখানে আড়াই, আড়াই থেকে, আচ্ছা এখানে সরি, এই দেখো এখানে 5/2 সিবি থেকে যদি সিবি বাদ দেই, আড়াই থেকে এক বাদ দিলে কত হয়? দেড় হয় না, 3/2 হয়। তো এখানে 3/2 না নিয়ে আমি শুধু দিয়েছি, এটা হবে 3/2 সিবি, 3/2। তাহলে সিবি সমান কত? 2/3 হবে, 2/3। তাহলে এই 2/3 আর এর সাথে 5/2 গুণ, তাহলে এই 2 কাটা, তাহলে 5r/3, 5r/3 কি আছে? 5r/3, যে ঘ। এটা কিন্তু এই দুইটা সূত্রতেই হইতেছে, ঠিক আছে। আমি একটু ফাস্ট দেখাইছি কারণ এটা আমি একটু আগে দেখাইলাম। একটা আবর্তনশীল চক্রে তাপমাত্রা স্থির থাকে, এই জন্য অভ্যন্তরীণ শক্তি ধ্রুব, মানে একটা চক্রে একটা গ্যাসের অভ্যন্তরীণ শক্তি তোমার ধ্রুবকই থাকে, ঠিক আছে। আচ্ছা, একটি পদার্থকে অন্য পদার্থে তাপের প্রবাহ নির্ভর করে তাপমাত্রার পার্থক্যের উপর। 127°C তাপমাত্রায় কোনো একটা পরিমাণ গ্যাসকে হঠাৎ, এই যে হঠাৎ বলছে তার মানে কি রুদ্ধতাপীয়, মানে ওই যে গামা আসবে, আর গামা আসবে মানে তুমি কি অঙ্ক করতে পারবা না। তাপমাত্রা আর এইটা ওই একই, দেখো ওই যে একই। T2 সমান কি হবে তাহলে? T1 ইন্টু এই যে 3 গামা মাইনাস 1 মানে 0.4, বুঝছো কিনা? কারণ এই যে V1/V2, তাই না? তাহলে এখানে তোমার কি হবে? ওই যে V1 3 গুণ সংযোজিত করে 3 গুণ করা হয়েছে, তাই এটা যদি V1 হয় তাহলে এটা কি? 1/3 V1, V1 V1 কাটা, 3টা উপরে চলে যাবে। তার মানে এই যে 127 মানে কত? 400। তার মানে 400 গুণন 3 এর উপর 0.4, 3 এর উপর 0.4 করলে এই হিসাবটা করলে কিন্তু হবে। 3 এর উপর 0.4 করবা, তারপরে দেখবে যে এই হিসাবটা করলেই তুমি কিন্তু পাইতেছো। এর অ্যান্সার দেখবা যে কত আছে? 187 আছে। তাহলে এই যে 400 গুণন 3 এর উপর 0.4, এই ক্যালকুলেশন করলেই, ঠিক আছে। এগুলা কিন্তু তোমার ক্যালকুলেটর দ্বারা কখনোই, ক্যালকুলেটর ছাড়া কিন্তু তুমি পারবা না। এগুলা কুয়েটে আসছে, আমি আগে বলছি, এগুলাতে এত বেশি গুরুত্ব দিবা না। একটা মোটর গাড়ির টায়ারের 27 ডিগ্রি তাপমাত্রা এবং 2 বায়ুমণ্ডলের চাপে আছে, যদি টায়ারটি হঠাৎ ফেটে যায় তাহলে এর চূড়ান্ত তাপ, এইটা ওই সেম সূত্রই করবা, ঠিক আছে। কেবল যে সূত্র দেখাইলাম এই সেম সূত্রই এখানে করবা, তখনই দেখবা যে অ্যান্সার আসলে এত হইতেছে, ঠিক আছে। এই অঙ্কগুলো, এগুলা কুয়েটের অঙ্কগুলো আমরা একটু স্কিপ করব, ঠিক আছে। আচ্ছা, রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় রুদ্ধতাপ বলছে, তার মানে কি পিভি গামা, ঠিক আছে। একটা রুদ্ধ তাপে এক বায়ুমণ্ডলের চাপে রাখা গ্যাসকে প্রসারিত করে দ্বিগুণ করা হলে যে চূড়ান্ত চাপ হয়, সমস্ত প্রক্রিয়ায় সেই একই পরিমাণ চাপ পেতে কত গুণ প্রসারিত করতে হবে। এইটা দেখো সাবই সাস্টে আসছে, এটা কিন্তু একটু জটিল। তাহলে প্রথম কথা কি বলছে? রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় এক বায়ুমণ্ডলের চাপে রাখা গ্যাসকে প্রসারিত করে দ্বিগুণ করতে যেই চাপ হয়, তাহলে আমরা এই চাপটা আগে বের করে দিই। তাহলে চাপ আর কি বলছে এখানে? চাপ আর আয়তন, তাই না? প্রসারিত করে আয়তন, তাহলে চাপ আর আয়তন তার মানে কি টিপি 1 মাইনাস গামা বাই গামা, এটাই তো, তাই না? সমান T2P2 1 মাইনাস গামা বাই গামা, এটা। তো এখন তোমার এখানে চাইছে কি? চাপ আর কি চাইছে? আয়তন। আচ্ছা, চাপ আর আয়তন চাইছে না? এক বায়ুমণ্ডলের চাপে রাখা, চাপ প্রসারিত করে, আচ্ছা এখানে বলছে রুদ্ধচাপে এক বায়ুমণ্ডলের চাপে রাখা গ্যাসকে প্রসারিত করে দ্বিগুণ করা হলো, তার মানে আয়তন চেঞ্জ করছে এবং চূড়ান্ত চাপ, তাহলে আয়তন আর চাপ, তাহলে পি আর হলো ভি, তাহলে পি ভি হলো গামা, আর P2 V2 গামা, ঠিক আছে। তাহলে চূড়ান্ত চাপ মানে আমার P2 চাইছে, তাহলে P2 সমান কি হবে? V1/V2 গামা, আর এখানে আমার কত? P1। তাহলে এখানে আয়তন বলছে ওরা দ্বিগুণ করছে, তার মানে দ্বিগুণ মানে কি? এটা হলো 2 মানে হাফ, তাহলে হাফের উপরে আমার গামার মান দেওয়া আছে কত? আচ্ছা দেখো এখানে গামার কোনো মান দেওয়া নেই,
তাহলে গামার কোনো মান দেওয়া না থাকলে আমরা দ্বিপরমাণু ধরে 1.4 ধরবো অল টাইম। তাহলে এখানে আমরা 1.4 ধরবো, 1.4, ঠিক আছে। আর আদি চাপ তো এক ছিল, লেখার দরকার নেই। তাহলে তাহলে এটা হলো চূড়ান্ত চাপ। এখন সমস্যা প্রক্রিয়ায় সেই একই চাপ পেতে কত গুণ কাজ, তাহলে সমস্যা প্রক্রিয়া মানে কি, P1 V1 ইন্টু P2 V2 কত গুণ প্রসারিত করতে হবে, তার মানে এখানে V2 চাইছে, তার মানে V2 সমান কি P1 বাই P2 ইন্টু V1। তাহলে এখানে P2 আমার কত, P2 এখানে আমার কত, P2 প্রথম চাপ তো আমার 1 ছিল, আদি চাপ তো 1, তাহলে ওটা নিয়ে তো কোনো কাহিনী নেই। আর P2 আমার কত পাইলাম আমি, এই যে হাফ মানে 0.5, এটার উপরে 1.4, 1.4, ঠিক আছে, এটা হইলো, এটা ইন্টু V1। তাহলে এই ক্যালকুলেশন করলেই দেখো হয়ে গেছে। তাহলে 1/0.5 যেটা আছে ওইটার উপরে 1.4 দেব। এটা করেই আমি যেটা করবো, তার মানে আয়তন আমার এত গুণ, তার মানে এত গুণ আয়তন করতে হবে, বাট বলছে প্রসারিত করতে হবে, গ্যাসকে কত গুণ প্রসারিত করতে হবে, ঠিক আছে, একই চাপে কত গুণ প্রসারিত করতে হবে। তাহলে এই ক্যালকুলেশন করেই দেখবা যে এটা অ্যান্সার সম্ভবত 1.4 দেওয়া আছে, ঠিক আছে। তাহলে তোমরা এই ক্যালকুলেশনের প্রথমে এটা করে পরেরটা কিন্তু এটা করবা, ঠিক আছে, তাহলে দেখবা তোমরা আসলে পাইতেছো। তাহলে গ্যাস কত গুণ প্রসারণ করতে হবে। আচ্ছা, এবার একটা ফুটবলের অভ্যন্তরীণ বায়ুর আয়তন, আমি কিন্তু বড় অঙ্কগুলো তোমাদের সূত্র টুত্র দেখাই দিব, এগুলো তোমরা ক্যালকুলেশন করে নিবা, কিন্তু এগুলো মেডিকেলের জন্য ইম্পর্টেন্ট না, আগেই আমি বলতেছি এই অঙ্কগুলো মেডিকেলের জন্য ইম্পর্টেন্ট না। সাস্ট বলো, তারপর যে কোনো রুয়েট চুয়েট কুয়েট যে অঙ্কগুলো আছে, এত বড় অঙ্কগুলা কখনোই তোমার মেডিকেলের জন্য ইম্পর্টেন্ট না। মেডিকেলের জন্য সব থেকে বেশি ইম্পর্টেন্ট তোমার বোর্ড প্রশ্ন যেগুলো আছে, 2018 সাল, 19 সাল, 20 সাল, এই যে বোর্ড প্রশ্নগুলো আছে সেগুলোই খুব বেশি বেশি দিবে। একটা ফুটবলের অভ্যন্তরে বায়ুর আয়তন হলো 20 লিটার, এর চাপ হলো 2, হঠাৎ ফুটবলটা ফেটে গেল, ফুটবল বায়ুস্থিত তাপমাত্রা কি হবে, দেখো ফুটবল ফাইটে গেছে মানে ওর ছোট একটা জায়গায় যে গ্যাসগুলো ছিল, ফুটবল ফাটা যাওয়ার কারণে গ্যাসগুলো আয়তন এখন বাইরে যাবে, তারা দূর জায়গাতে ছড়াই যাবে। আর আয়তন যদি বাড়ে ফলে তাদের মধ্যে কিন্তু তাপমাত্রাটা কমে যাবে, বুঝো নাই, কারণ তারা তাদের মধ্যে যে শক্তিটা ছিল শক্তিটা দিয়ে কিন্তু তারা ছড়ায় গেছে, বুঝো নাই। ফলে এখন তারা যেহেতু ছড়াই গেছে তাদের মধ্যে এখন তাপমাত্রাটা কমে যাবে। তুমি গ্যাসকে যত কম্প্রেসড করবা, যত সংকুচিত হবে তত তাপমাত্রা তাদের বাড়বে, তারা তত হিট হবে। বাট যত তাদের ছড়াই দিবা, বেশি জায়গা জুড়ে থাকলে দেখো না তাপমাত্রা কমে যাবে। তাহলে প্রথম কথা তার আয়তন অনেক বেড়ে যাবে, আর আয়তন বাড়লেই এখানে আমরা যেখানে যেখানে পড়বো আয়তন বাড়ছে সেখানে সেখানে তাপমাত্রা আমরা কমাবো, তার মানে তাপমাত্রা কি হবে, তাপমাত্রা কমবে, আর আয়তন হলে কি হবে, বাড়বে, তাহলে কমবে আর বাড়বে। এরপরে দেখো এখানে বলছে যে 25 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় ও বায়ুমণ্ডলীয় চাপে আবদ্ধ বায়ু শুষ্ক বায়ুকে হঠাৎ সংক্রমিত করে অর্ধেক করা হয়েছে। হঠাৎ তার মানে কি, হঠাৎ মানে যে গামা, তার মানে একটু আগে যে দেখালাম ওই গামা সূত্র, হ্যাঁ, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আসছে। তাহলে এইটাও তোমরা অঙ্ক করে দেখবে যে এটা আসছে, একটু আগে যা দেখালাম তাই, ঠিক আছে। ওই যে আমরা কেমনে পাইছি T2 সমান কি V1/V2 ইন্টু উপরে হলো গামা, ওইটা। আচ্ছা, এরপরে রোধতাপের পরিবর্তনের ক্ষেত্রে কোনটা সঠিক, রোধতাপের পরিবর্তন PV গামা। তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্র হলো কি, এই যে দ্বিতীয় সূত্র হলো ds সমান কি dq বাই t, দ্বিতীয় সূত্র মানে এন্ট্রপি সূত্র, ঠিক আছে। তাহলে এখানে dq সমান কি dTs, এটা। তাপগতিবিদ্যার প্রথম ও দ্বিতীয় সূত্র সমানিত, আমরা প্রথম সূত্র কি জানি, dw সমান dq সমান কি du প্লাস dw, তাই না, এন্ড প্রত্যেকটাই, এন্ড dq সমান, এখান থেকে dq সমান আমরা কি পাই, t ইন্টু কি ds, তাই না, প্লাস du অভ্যন্তরীণ শক্তি। অভ্যন্তরীণ শক্তি আমরা আমরা জানি যে যেখানে গ্যাসের অভ্যন্তরীণ শক্তি NCV dt, এটা লেখা যায় NCV dt, ঠিক আছে, NCV dt। এখন ওরা ওইটা দিছে কিনা NCV dt, আচ্ছা ওরা ডি ইউটারে ডি ইউ রাখছে, তুমি মনে রাখো NCV dt, ওরা ডি ইউটারে ডি ইউ রাখছে এটা, প্লাস এটা হলো কি ডি ডাব্লিউ আমরা কি লিখে যাই, যে চাপ ইনটু কি আয়তনের পরিবর্তন, তাহলে এইটা হবে অ্যান্সার, ঠিক আছে। তাহলে এটা দেখো কই আছে, যে ডি ইউ সমান তাহলে কি হবে, TDS মাইনাস ডিভি, তাহলে যে TDS মাইনাস ডিভি এটা হবে অ্যান্সার। বাট তোমাদের অপশন হয়তো ভুল দেওয়া আছে, একটু চেক করো, বাট এটাই, হ্যাঁ, এটা আবার ইসাক স্যারের বই ঠিক দেওয়া আছে। তাহলে দেখো রুদ্রতাপের পরিবর্তনের ক্ষেত্রে একটা আদর্শ গ্যাস, রুদ্রতাপের পরিবর্তন মানে টিপি 1 মাইনাস গামা বাই গামা, টিপি 1 মাইনাস গামা বাই গামা, এই যে 1 মাইনাস গামা বাই গামা, কত গুণ খাড়া, গামা গুণ খাড়া। আচ্ছা এখানে দেখো, এখানে প্রথমে সমস্যা দিচ্ছে, আমরা তো জানি যে রুদ্ধতাপ হলো গামা গুণ খাড়া, তাই না, রুদ্ধতাপ সমস্যার হলো গামা গুণ খাড়া, বাট এখানে সমস্যা রুদ্ধতাপের বলছে, তাহলে এটা হবে 1 বাই গামা, ঠিক আছে, উল্টা।
এটা এই যে একটু আগে দেখালাম উপরে যেটা দেখালাম ওটাই কিন্তু, এটা সবগুলাই সঠিক। এই যে আমি যেই সূত্রটা লেখাইছি ওটাই দেখবে, একটা এই যে এই সূত্রটাই, এটা ডানে আর বামে নিয়ে গেছে ওরা, ডানে বামে নিয়ে যায় কিন্তু এটা করছে, ঠিক আছে। তাহলে এটা কিন্তু দেখবে যে এটাই আছে, একটা আদর্শ গ্যাসের ক্ষেত্রে সিপিসি ভাবে এক্স হলে এই যে এক্স, এই এক্সটারই তো আমরা গামা ধরতাম, সিবি বাই সিবি এক্স, ওই গ্যাসের সম্পর্ক কোনটা, তাহলে এই যে সূত্রগুলো আমরা লিখলাম, তাহলে সিবি সমান কি আর বাই গামা মাইনাস ওয়ান, এখানে গামাটার এক্স ধরছে, তাহলে আর বাই এক্স মাইনাস ওয়ান। এইটা এখানে বলছে একটা নির্দিষ্ট কোন এক নির্দিষ্ট পরিমাণ তাপ শক্তি সম্পূর্ণভাবে যান্ত্রিক শক্তিতে রূপান্তর করার মতো যন্ত্র নির্মাণ সম্ভব না। এটা কে বলছে? এটা বলছে কার্নো। তোমরা একটু মনে রাখবা যে ক্লসিয়াস আর ক্যালভিন, এই ক্লসিয়াস আর ক্যালভিন এই দুইজন কি বলছে, কত এই বলছে যে নিম্ন তাপমাত্রার বস্তু হতে উচ্চ তাপমাত্রার বস্তুতে কখনোই তাপের যাওয়া সম্ভব না, এরা বলছে। আর কার্নো আর প্লাঙ্ক এরা দুইজন বলছে কি, এরা দুইজন বলছে যে একটা যন্ত্র কন্টিনিউয়াস তাপ নিবে আর সেটারে শক্তিতে রূপান্তর করবে, এটাও সম্ভব না। তাহলে চারজনের কিন্তু চারটা লাইন আছে, তোমরা একটু লাইনগুলো মনে রাখবা। প্রথম দুইজন বলছে নিম্ন তাপমাত্রা থেকে উচ্চ তাপমাত্রা বস্তু নেওয়া যাবে না। দ্বিতীয় দুইজন বলছে যে আমি কন্টিনিউয়াস একটা যন্ত্রের তাপ দিব, সে কন্টিনিউয়াস পুরোপুরিটাই শক্তি রূপান্তর করবে, এইটাও সম্ভব না। এখন পিভি যে গামা, গামা বলছে মানে রুদ্ধতাপীয়। তারপর এখানে দেখো যে এখানে রুদ্ধতাপীয় প্রক্রিয়া, এই যে রুদ্ধতাপীয় প্রক্রিয়া, এই যে রুদ্ধতাপীয় কই, এই দেখো সমস্ত, এই সমস্যার নিচে যদি আমি এই রুদ্ধতাপীয়টা আনি তাহলে গামা হয়েছে, বাট বাস্তবে তো গামা না। গামা গুণ আছে কি রুদ্ধতাপ বাই সমস্যা, রুদ্ধতাপ হলো গামা গুণ। তাহলে এই যে ঘ নাম্বারটা দেখো, এই যে রুদ্ধতাপ, এই সমস্যাটার নিচে যদি আমি আনি তাহলে কিন্তু গামা হবে, তাহলে রুদ্ধতাপ বাই সমস্যা এটা হবে গামা, ঠিক আছে। এইটাও একটা জটিল অঙ্ক একটা, ঠিক আছে। এইটা দেখো রুয়েট চুয়েট কুয়েট, এটা তোমাদের মেডিকেলের জন্য ইম্পর্টেন্ট না, বাট আমি দেখাইতেছি। 29 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় একটা গ্যাস চেম্বারে এক এটিএমে এত ঘনত্বের কার্বন ডাইঅক্সাইড গ্যাস আছে, চেম্বারটির গ্যাসের চাপ এত হলে এখন এই যে ঘনত্বের একটা সূত্র আছে, আমরা পড়ছিলাম না, ডি সমান কি পিএম বাই আর টি, এটা একটা সূত্র পড়ছিলাম। তাহলে এখানে ডি ওয়ান বাই ডি টু সমান পি ওয়ান বাই পি টু সমান টি টু বাই টি ওয়ান। আমরা জানি যে এই যে ঘনত্বটা সবসময় চাপের সমানুপাতিক বা তাপমাত্রার ব্যস্তানুপাতিক, এই জন্য চাপের সমানুপাতিকের জন্য উপরে ওয়ানের জন্য উপরে ওয়ানই লিখছি, বাট তাপমাত্রা ডি লিখছি। তাহলে এটা এই সূত্র থেকে কিন্তু আসবে যদি তোমরা করো। এখন যেহেতু এই যে বলছে ঘনত্বের কার্বন ডাইঅক্সাইড আছে, চেম্বারটি গ্যাসের চাপ 2 এটিএম করা হলে চেম্বারটি ফেটে যায়, চূড়ান্ত তাপমাত্রায় গ্যাসের ঘনত্বের পরিবর্তন কত? তাহলে একটা গ্যাসের চেম্বারে 1 এটিএম চাপে এত ঘনত্বের কার্বন ডাইঅক্সাইড গ্যাস আছে, চেম্বারটি গ্যাসের চাপ এত করা হলে চেম্বারটি ফেটে যায়। দেখো এখানে গামার মান দেওয়া আছে, যেহেতু ফেটে যায়, ঠাস করে ফেটে যায় মানে রুদ্ধতাপীয় পরিবর্তন। তাইলে এখানে দেখো চাপ 1 এটিএম এটারে 2 এটিএম করছি, তার মানে আমি চাপ করছি, ঠিক আছে। আর চাপ আমি চেঞ্জ করছি, আর এখানে বলছে চেম্বারে এত থেকে এত হয় ঘনত্বের কার্বন ডাইঅক্সাইড, চেম্বারটি গ্যাসের চাপ এত থেকে এত হইলে চূড়ান্ত তাপমাত্রায়, তাহলে চূড়ান্ত তাপমাত্রা মানে কি টি টুটা তোমার বের করতে হবে, টি ওয়ান এখানে দেওয়া আছে, এই টি টু তোমার এখানে বের করতে হবে ওই তাপমাত্রায়। তাহলে এখন তাপমাত্রা আর হলো চাপ, তাহলে টি আর হলো কি পি, তাই না, টি আর পি, তাই তো হইতেছে টি আর পি। তাহলে টি আর পি এটা, তাহলে এখন আমার এখানে কি টিটা বের করতে হবে, দ্বিগুণ করা হলে ফিরে যায়। আচ্ছা হ্যাঁ, টি ওয়ান এটা, আর টি টু পি টু, এখান থেকে কি ওয়ান মাইনাস গামা বাই গামা, এটা ওয়ান মাইনাস গামা বাই গামা। তাহলে এখান থেকে তুমি যদি টি টু বের করো তাহলে পি ওয়ান বাই পি টু, ওয়ান মাইনাস গামা বাই গামা, ওয়ান মাইনাস গামা বাই গামা, তার মানে মাইনাস 0.33 বাই 1.33, আর এটার সাথে টি ওয়ানটা গুণ আছে। তাহলে তুমি তো এই ক্যালকুলেশনটা করবা, ঠিক আছে। পি ওয়ান বাই পি টু, এখানে একটা হলো ওয়ান একটা টু, তার মানে কি 0.5, 0.5 এর উপরে এই যে মাইনাস 0.33 বাই 1.33, এটা এখানে আছে। এর সাথে তুমি যে 29 দিছে মানে কত 302 গুণ করবা, তাহলে এই যে ক্যালকুলেশনটা পাবা, এই যে ক্যালকুলেশনটা পাবা এই টি টু এইটাই তুমি এখানে বসাবা, ঠিক আছে, এইটাই তুমি এখানে বসাবা, ঠিক আছে। আর এখানে চাপ তো তুমি এখানে পাইছোই, তাহলে টি টুটা এখানে বসালে কিন্তু তুমি এই অঙ্কটা পাই যেতেছো, ঠিক আছে। তাহলে দেখবা যে এই অঙ্কটার আসলে হিসাব তোমার মিলে গেছে, ঠিক আছে, এই অঙ্কটার হিসাব তোমার মিলে গেছে। আচ্ছা, তাহলে এটার অ্যান্সার দেখবে যে ক আছে, ঠিক আছে। তুমি এটা ক্যালকুলেশন করে কিন্তু 68 তুমি পাইতেছো, ঠিক আছে। এই ক্যালকুলেশন করে টি যদি বসাও কিন্তু বাকি সবগুলোর মান ওখানে দেওয়া আছে, আর প্রথমটার এখানে ইও দেওয়া আছে কিন্তু, ঠিক আছে, গ্যাসের ইও কিন্তু দেওয়া আছে। আচ্ছা তোমার এখানে ডি টু বের করতে হবে, তাহলে ওয়ানটা দেওয়া আছে, কোনাকুনি গুণ করে দেখবে যেটা পাইতেছো। তাহলে কোন প্রসেসটা প্রথমে ঘনমাত্রার সূত্র, পরে আমার কিন্তু কি ওই রুদ্ধতাপের সূত্র ইউজ করা লাগবে। আচ্ছা এখানে কিউ ওয়ান তাপ গৃহীত করে তাপ ইঞ্জিনের ক্ষেত্রে, কিউ টু বর্জন করে। তাহলে আমরা কি জানি ঘনমাত্রা ই সমান কি কাজ, কর্মদক্ষতা সমান কি, যে যেটা গৃহীত তাপ মাইনাস
কাজ, কৃত কাজ। আর কৃত কাজ সমান কি, যেটা গ্রহণ করছে সেইখান থেকে যে পরিমাণ বর্জন করছে ওটা আউট। ঠিক আছে, সে Q1 গ্রহণ করছে আর Q2 বর্জন করছে, তাহলে কাজে রূপান্তর করছে কোনটা, Q1 থেকে Q2 বাদ, বাকিটা সে কাজে করছে, তাহলে উপরে হবে কাজ। এটা যদি কাটাকাটি করি দেখবে যে 1 মাইনাস বর্জিত তাপ বাই গৃহীত তাপ, এটাই হলো 1 মাইনাস Q2 বাই Q1। এটা একটা রেফ্রিজারেটরে কার্যকৃত সহগ এত। আচ্ছা, এই রেফ্রিজারেটরের ক্ষেত্রে কার্যকৃত সহগের সূত্র সমান কি, এটা হলো অপসারিত। অপসারিত, এখন অপসারিত মানে কি, সে ঠান্ডা তাপমাত্রা থেকে গ্রহণ করে। অপসারিত বা গৃহীত দুইটা কিন্তু একই। এক কথায় তুমি ইনপুট যেটা করতেছো এটা কিন্তু ইনপুট, ইনপুট, ঠিক আছে, রেফ্রিজারেটরে ইনপুট দিতেছো। তুমি যেই তাপমাত্রাটা ইনপুট দাও, এই রেফ্রিজারেটর কি করে, তার উপরে কিছু একটা কাজ করে, কাজ করে টোটালটা বের করে দেয়। তার মানে সে যে বের করতেছে, মানে Q2 যেটা বের করে সেটা তোমার ইনপুট প্লাস কাজ, দুইটা সমান, বুঝছো কিনা? তাপ ইঞ্জিনে কি হয়েছে, তুমি যতটা দিছো Q1 তুমি দিছো, সে Q1 এর কিছু পরিমাণে কাজ করছে, বাকিটারে বের করে দিছে। তাহলে বের করা প্লাস কাজ এই দুইটাই কিন্তু কি Q1 থেকেই নিছে সে, এই জন্য Q1 সমান বাকি দুইটা। বাট এখানে কি হয়েছে, তুমি যেটা দিছো সেইটার উপরে আরো এক্সট্রা সে কিছু যোগ করছে, যোগ করে বের করে দিছে। তাহলে ইনপুট হলো Q1, ওর সাথে এক্সট্রা আরো কিছু সে যোগ করছে, ডাবল পরিমাণ যোগ করে সে কিন্তু বাকিটা বের করে দিছে, মানে Q2 এখানে বেশি। Q2 হলো কি এখানে বর্জিত তাপ, Q2 হলো বর্জিত, আর Q1 কি ইনপুট, ইনপুট মানে কি গৃহীত, বাট এই গৃহীতটারে ওরা অপসারিত তাপ বলছে, কারণ ইনপুটটা আসে একটা ঠান্ডা ই থেকে, ঠিক আছে, ঠান্ডা ইয়ে গ্রহণ করে সে গরম জায়গাতে দিয়ে দেয়, ঠিক আছে। তাহলে এখানে তোমার বলছে যে এই যে তব, আর নিচে হলো কি, আমার নিচে হলো কাজ, নিচে কাজ, এটা হলো কার্যকৃত সহগের উপাদান, ঠিক আছে। তাহলে আমরা কাজ কেমনে পাবো, কাজ পাবো এই যে Q2 মাইনাস Q1, যেটা আমি বর্জিত করলাম ওটা থেকে Q1 বাদ দিই। তাহলে এখানে কাজ তো আমার নিচে দেওয়া আছে, কাজ দেওয়া আছে কত 500, আর উপরে আমার অপসারিত তাপ চাইছে, তাহলে অপসারিত তাপ এটা, আর নিচে আমার 2.5, তাহলে 2.5 এর সাথে এই 500 গুণ করো, তাহলে তো পেতেছো 2.5 এর সাথে 500 গুণ, 500 500 1000, 1250। তাপ ইঞ্জিন আর রেফ্রিজারেটর দুইটা কিন্তু আলাদা আলাদা, ঠিক আছে, দুইটার ইনপুট আউটপুট কর্মদক্ষতা সূত্রগুলো একটু বোঝার আছে। তাপ ইঞ্জিন একটা যন্ত্র যা কি করে, তাপ শক্তিকে যান্ত্রিক শক্তিতে রূপান্তর করে। আচ্ছা, একটা ইঞ্জিনের কর্মদক্ষতা কত, ইঞ্জিনের কর্মদক্ষতা হলো এই যে এটাই, ঠিক আছে, যে কাজ করতেছে আর যতটুকু নিচ্ছে, ঠিক আছে, আমি কতটা কাজ করলাম, কাজ তো করলাম, বাট আমি কতটা নিয়ে কাজ করছিলাম ওটা আমার নিচে হবে। তাহলে Q1 হলো নিচে, আর কাজ করছি যেটা ওটা উপরে। দেখো এখানে বলছে যদি কোনো কোনো তাপ ইঞ্জিন থেকে তাপ বর্জিতই না হয়, তার মানে তার বর্জিত হইতেছে না, তার মানে যে যতটা নিছে পুরোটাই সে কাজে করতেছে, তার মানে এটা হলো 100%, তাই না? এই যে Q1 বাই Q2 বাই Q1, তাহলে Q1 হলো যতটা নিছে বর্জিত কোনোটাই বর্জিত করে নাই, তার মানে Q2 জিরো, তার মানে Q1 বাই Q1 কাটাকাটি করলে 100ই হয়, তাই না? 100। আচ্ছা, কার্নো ইঞ্জিনের প্রথম ধাপের ক্ষেত্রে কোনটা ঘটে, দেখো কার্নো ইঞ্জিন আমি একটু দেখাইতেছি, এইরকম 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 এইরকম। তাহলে প্রথম কথা, প্রথম দুইটাতে দেখো এই তুমি সামনের দিকে যে যাবা এটা কিন্তু আয়তন, তাহলে তুমি প্রথমটাতে আয়তন বাড়ছে, দ্বিতীয়টাতে আয়তন বাড়ছে, কারণ তারা এক্স অক্ষ বরাবর একটু আগাইছে, তাই না? এটা একটু আগাইছে, এটা একটু আগাইছে। 3 নাম্বারটা দেখো এই যে ব্যাকে আসছে, 3 নাম্বারগুলো কি হয়েছে, ব্যাকে আসছে, তাহলে এরা কিন্তু দেখবা যে কিন্তু ব্যাকে আসতেছে, তাই না, এরা কিন্তু ব্যাকে আসতেছে। তাহলে এই এই যে তোমার এখানে এই যে ব্যাকে যে আসছে, তাহলে এটা এইদিকে যেতেছে, এটা এইদিকে যেতেছে, এটা এইদিকে যেতেছে, দেন এটা এইদিকে যেতেছে, তাই না? তাহলে এদের কিন্তু আরো কি হচ্ছে, আয়তন কিন্তু কমে যেতেছে, আয়তন কমে যেতেছে না? তাহলে এখন প্রথম দুইটাতে যেহেতু আয়তন বাড়ে, পরের গুলো আয়তন কমে, তার মানে প্রথম দুইটা হলো প্রসারণ, প্রসারণ, এটা হলো প্রসারণ, তাই না, আয়তন বাড়ে। এখন প্রথমটা দেখো কম খাড়া, তার মানে এটা কি সমস্যা, দ্বিতীয়টা বেশি খাড়া, তার মানে এটা রুদ্ধতাপীয়, ঠিক আছে। তাহলে আমি আবার বলতেছি কি, এরকম 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 এরকম, তার মানে প্রথম দুইটাতে যেহেতু আয়তন বাড়ে, এক্স অক্ষ বরাবর আয়তন যেহেতু ওরা সামনের দিকে গেছে একটু হইলেও, তাহলে ওদের প্রসারণ হয়েছে। আর প্রথমটা যেহেতু কম খারাপ, তার মানে এটা সমস্যা, দ্বিতীয়টা যদি বেশি খারাপ এটা রতে থাকবো। 3 নাম্বারটা দেখো এরা আয়তন ব্যাকে আসছে, তার মানে আয়তন কি কমে গেছে, তাহলে আয়তন কমে গেছে মানে কি সংকোচন, যেহেতু এটা কম খারাপ তার মানে এটা সমস্যা সংকোচন, আর এটা যদি বেশি খারাপ এটা কি রুদ্ধতাপীয় সংকোচন, বুঝছো, ক্লিয়ার? তাহলে এখন তোমার বলছে প্রথম ধাপ মানে কি সমস্যা প্রসারণ, তাহলে সমস্যা মানে কি উষ্ণতা সেম থাকবে, মানে তাপমাত্রা স্থির থাকবে, তাহলে কোনটা সঠিক, তাপমাত্রা স্থির, তাপমাত্রা বৃদ্ধি পায় আবদ্ধ শক্তি হ্রাস পায় না, তাপ বর্জিত হয় না। আচ্ছা, এই যে প্রসারণ যখন করছে, তাহলে প্রসারণ করবে, গ্যাসটা প্রসারণ করবে, তাহলে কি করবে সে, অবশ্যই তাপ বর্জন করলে সে তো, তাপ বর্জন করতে সে শোষিত হবে না, তার মধ্যে যখন তুমি তাপ দিবা, তাপ দিয়ে তখন তোমার কি হবে। আচ্ছা, প্রথম ধাপের ক্ষেত্রে কোনটা সঠিক, প্রসারণ করতে গেলে তার কিন্তু প্রথম ধাপে যেহেতু প্রসারণ হইতেছে,
তাহলে প্রসারণ করতে গেলে কি আমার তাপের বর্জন ঘটবে না তাপ সে আরো নিবে? তাপ সে নিয়ে কিন্তু প্রসারিত হবে, কারণ আমি বলছি যে প্রসারিত হইতে গেলে তার কিন্তু তাপ শক্তি ব্যয় করতে হবে। তো তাপ শক্তি ব্যয় করে প্রসারিত হবে। তাহলে তাপ শক্তি ব্যয় করবে মানে কি, সে তাপটা তার মধ্যে দিতে হবে, সে তাপ শক্তি নিবে। ঠিক আছে, নিয়ে ওটার পরে ব্যয় করবে। আচ্ছা এইটা, আচ্ছা এবারে দেখবা একটা তাপ ইঞ্জিন সম্পর্কে ধারণা, এর দক্ষতা উৎস ও তাপ প্রয়োগের উপর নির্ভর করে সঠিক। এর দক্ষতা কখনো 100% হয় না, এটাও সঠিক। এটা শীতল থেকে নিয়ে উষ্ণতা দেয় না, কারণ কম তাপমাত্রা থেকে বেশি তাপমাত্রা কখনো যেতে পারবে, পারবে না। তাহলে অ্যান্সার হবে 1 2। এখানে দেখবে একটা কার্নো ইঞ্জিন 600 তাপমাত্রার উৎস হতে 1200 জুল তাপ গ্রহণ করে এত বর্জন করে। তাহলে তাপ গ্রাহকের তাপমাত্রা কত? তার মানে এটা উৎস, তার মানে এটা T1। এত তাপ গ্রহণ করে তার মানে এটা Q1। এত তাপ বর্জন করে তাহলে এটা Q2। আর তোমার এখানে চাইছে কি, T2 চাইছে। তাহলে জাস্ট T2 বাই T1, Q2 বাই Q1, তাই না? তাহলে Q2 হলো কত, 300 বাই 1200, আর T1 এখানে কত, 600। তাহলে এটাতে এটা কাটা কত হয়, 2, 2 দিয়ে এটা কাটলে হয় 150। ইঞ্জিনের দক্ষতা কত? দক্ষতা 1 মাইনাস বর্জিত বাই গৃহীত। বর্জিত এখানে করছে 300 জুল, গৃহীত হয়েছে 1200 জুল। তাহলে এটা 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 এটা, তাইলে এখানে 12, 12 কে 12, এটা 9 ইন্টু 100। তাহলে এখানে হচ্ছে 3, এখানে হচ্ছে 4, এটা হচ্ছে 25। 25 দিয়ে 3 দিয়ে গুণ করলে 75, 75%। তেমনি এই অঙ্কগুলোও কিন্তু একই। ঠিক আছে, ইঞ্জিন কর্তৃক সম্পাদিত কাজের পরিমাণ বের করো। এত তাপমাত্রা এবং শুরু হইলে তোমাদের তো এর উদ্দীপক আসবে না। এত ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় এত জুল তাপ গ্রহণ করে এবং এত তাপমাত্রায় বর্জন করে। কিছুক্ষণ পর তাপমাত্রা এত হইল। তাহলে ইঞ্জিন কর্তৃক সম্পাদিত কাজের পরিমাণ কত? কাজের পরিমাণ আমরা কেমনে পাবো, যেহেতু তাপ ইঞ্জিন, আমরা যদি গৃহীত তাপ মাইনাস বর্জিত তাপ করি তাহলে কিন্তু পাওয়া যাবো। তাহলে এখন এত থেকে এত জুল তাপ গ্রহণ করে বর্জনকৃত তাপ আমার পাইতে হবে, তার মানে কি, ওই যে একই সূত্র। ঠিক আছে, দেখো এত তাপ গ্রহণ করে, তাহলে বর্জিত তাপটা আমি পাই নাই, তাহলে বর্জিত তাপ মানে Q2। তাহলে Q2 সমান কি, Q1 T2 বাই T1। তাহলে Q2 সমান কি হবে, T2 বর্জন করে তাপ 300 ইন্টু এটা হলো কত, 327। তাহলে 327 মানে কত, 600 ইন্টু Q1, Q1 কত, এখানে 500। তাহলে এটা দিয়ে এটারে ভাগ করলে হয় 2, 2 দিয়ে এটারে ভাগ করলে হয় 250। তাহলে এই যে 250 জুল, 250 জুল সে কিন্তু বর্জন করে। তাহলে 500 গ্রহণ করে, 250 বর্জন করে, তাহলে কাজ করে কত, 250 কাজ করে। এই যে 250। দু অবস্থায় কর্মদক্ষতা কত দেখো। তাহলে প্রথম ক্ষেত্রে কর্মদক্ষতা 1 মাইনাস বর্জন করে তাপ কেবলই দেখলাম যে 250, আর গ্রহণ করে হলো 500, তাহলে হাফ, তার মানে এটা হলো 50%। প্রথম ক্ষেত্রে কাজ হলো 50% কর্মদক্ষতা। দ্বিতীয় ক্ষেত্রে দেখো তাপ গ্রাহকের তাপমাত্রা 177 ডিগ্রিতে হইল। 177 ডিগ্রি যদি হয় তাহলে তখন তাপ গ্রাহকের তাপমাত্রা, তখন আমি 27 না লিখে কিন্তু 100 লিখবো। তাহলে তখন আমার Q2 আমি কত পাবো, তখন আমার Q2 আমি পাবো, তখন Q1 ছিল আমার তখন আমার Q2 পাবো, T2 এখানে পাবো 177। তাহলে 177 প্লাস 200, 273, তাহলে 200 100 300, 7 7 40, 440, 450। তাহলে তখন আমার কিন্তু 450, আর নিচে আমার T1 কত ছিল, 600 ছিল, 600। তাহলে এখন তুমি যদি এই হিসাবটা করো যে এটা কাটা এটা কাটা, তাহলে এখানে 45 হলো, 3 15 45, আর এখানে 4 15 60। ঠিক আছে, আর 4 দিয়ে তুমি যদি এই 250 ভাগ করো হয় 125, আর 125 3 গুণ করলে হয় 375। তাহলে তখন আমার বর্জিত তাপ হলো 375 হয়। তাহলে তখন আমার শক্তি কত, 1 মাইনাস 375 বাই 500, তাই না? তাহলে এটা করলে তখন আমার আসলে কত হবে, এখানে নিচে আমার 500, উপরে 500 থেকে 375 বাদ দিলে কত হয়, 125। তাহলে 125 দিয়ে আমি এটারে ভাগ করলে হয় 4। ঠিক আছে, 4, আর সাথে তো আমার 100 একটা পার্সেন্টেজ আছে, 4 দিয়ে 100 ভাগ করলে হয় 25। তাহলে তখন আমার 25% হবে। তাহলে প্রথম ক্ষেত্রে 50%, দ্বিতীয় ক্ষেত্রে 25%। তাহলে প্রথম ক্ষেত্রে 2, দ্বিতীয় ক্ষেত্রে 1, 2:1, তাই না? আচ্ছা, একটা কারেন্ট ইঞ্জিন বাষ্পবিন্দু বরফবিন্দু একদমই মুখস্থ 26.81। ঠিক আছে, এই যে সম্ভাব্য দক্ষতা কত, এটাও তুমি এই যে দক্ষতা দুইটা তাপমাত্রা দিছে, তাহলে 1 মাইনাস নিচে আমার কি, বড় তাপমাত্রা, বড় তাপমাত্রা 400, তার মানে 400 500 600, 427, তার মানে নিচে আমার 700, আর উপরে আমার 127, তার মানে উপরে আমার 400। তাহলে এই অঙ্কটা করলেই দেখবা যে হয়ে গেছে 1 2 1 2, এখানে আমার 7, এটা আমার 3, আমার 100।
তাহলে এই অঙ্কটা এখানে করলেই দেখবা যে আসলে হয়ে গেছে, ঠিক আছে। এখানে 3 দিয়ে এটাতে ভাগ করলে 2 পয়েন্ট কিছু একটা, এই 50-এ এখানে 3 দিয়ে ভাগ করলে 3 দুগুণ 6, তার মানে 2 পয়েন্ট কিছু একটা আসবে, 2.3 আসবে। এই 2.3 দিয়ে 100 ভাগ করলে কত হয়? 2 দিয়ে ভাগ করলেই তো 50 হয়। তাহলে 2.3 দিয়ে ভাগ করলে 50 থেকে একটু কম, মানে এই যে 42 কিছু একটা হবে। কার্নো ইঞ্জিনের চতুর্থ ধাপে কি করে? এই যে চতুর্থ 4 নাম্বার, প্রথম দুইটা প্রসারণ, পরের দুইটা কিন্তু সংকোচন। তো 4 নাম্বারটা কিন্তু বেশি খাড়া ছিল, তাহলে রুদ্ধতাপীয় সংকোচন। রুদ্ধতাপীয় সংকোচন, এটা রেফ্রিজারেটরের কর্মরত শক 4.6 হলে ঠান্ডা প্রকোষ্ঠতে প্রতি চক্রে 250 জুল কাজ, তাহলে 4.6 সমান উপরে কিন্তু আমার অপসারিত তাপ আর নিচে আমার কাজ, তাহলে কাজ হলো 250, তাহলে অপসারিত তাপ হয়তো চাইছে। অপসারিত মানে কি? ইনপুট বা গৃহীত যেটা। তাহলে এই 4.6 গুণন 250, 4.6 গুণন 250 প্রতি চক্রে কৃত কাজের পরিমাণ কত? আচ্ছা, অপসারিত তাপই দেওয়া আছে, তার মানে এখানে 250 উপরেরটা দেওয়া আছে, নিচে আমার এটা চাইছে, তাহলে 250 ভাগ 4.6। আচ্ছা, তাহলে তুমি দেখো 250 ভাগ 4.6 এটা তাহলে কত হবে? তাহলে উপরেরটারে 25 বানাও, 25 বানাইলে এখানে একটা 10, তাহলে 4.6 রে 25 দ্বারা ভাগ করো। তাহলে যদি 5 বার দেই আমি, 5-এর থেকে একটু বেশি বার চাই, তাই না? 5-এর থেকে একটু বেশি চাই, তাই কিনা? কারণ এখানে যদি 5 হইতো তাহলে তো 5 বার যাইতো, বাট এখানে তো 5-এর থেকে কম, তাই না? 5-এর থেকে যদি কম হয় তাহলে অবশ্যই আমার ভাগ করে বেশি মান পাবো, 5-এর থেকে বেশি। আর 5-এর থেকে বেশি যদি হয় 5.5, ওর সাথে 10 গুণ করলে 55 মতো হয়। অ্যান্সার দেখো একটাই আছে, 5-এর থেকে বেশি। তাহলে এগুলো সম্ভাবনার উপরে তাকাবা। কার্নো ইঞ্জিনে কোন ধাপে তাপ বর্জন ঘটে? কার্নো ইঞ্জিনে কোন ধাপে তাপ বর্জন ঘটে? তাইলে দেখো প্রথম ধাপ এইরকম এরকম এরকম এরকম, তাইলে তাপের বর্জন ঘটে। এখানে কোন ইঞ্জিনে তাপ বর্জন হয়? তাহলে এই যে যেটা আমার কি এইটা আর এইটা, এটা তো রুদ্ধতাপীয়, একটা হলো রুদ্ধতাপীয় কারণ অধিক খাড়া রুদ্ধতাপীয়, যেহেতু প্রথমটার আয়তন প্রসারণ করছে এটা রুদ্ধতাপীয় প্রসারণ, এটা রুদ্ধতাপীয় সংকোচন। তাহলে এই দুইটাতে তো হবেই না, কারণ রুদ্ধতাপীয় তাপ হয়। তাহলে প্রথমটার ক্ষেত্রে তাহলে তাপ বর্জন ঘটে, প্রথমটার ক্ষেত্রে কি হয়? তাপ শোষণ করে, সে তাপ শুষে নিয়ে কিন্তু সে নিজের ফোলায় ফাঁপায় ওঠায়, সে তার আয়তন বাড়ায়। কিন্তু দ্বিতীয়টাতে সংকোচন হয়, ঠিক আছে? দ্বিতীয়টাতে সে তাপ বর্জন করে কিন্তু সংকোচন হয়, ঠিক আছে? তাহলে অ্যান্সার হবে এই 3 নাম্বার, 1 ধাপ 2 ধাপ 3 ধাপ, 3 নাম্বার ধাপ, ঠিক আছে? প্রথমটাতে দেখছো, প্রথমটাতে আমি কি করছি? প্রথমটাতে আমি প্রসারণ করছি, প্রসারণ করতে গেলে আমার কি করতে হবে? তাপ শুষে নিতে হবে, তাপ শুষে নিয়ে আমি ফুলে ফেপে উঠবো, প্রসারণ হবো। আর দ্বিতীয়টাতে আমি সংকোচন করতেছি, ফলে আমার তো আর তাপ রাখা লাভ নেই, আমার তাপ ত্যাগ করতে হবে। তো তাপের বর্জন ঘটে 3 নাম্বার ধাপে। এই যে 500 এবং 250 পরিচালিত হয়, তাহলে দেখো 500 আর 250, তাহলে এর কর্মদক্ষতা কত? 50% হবে, বুঝেই যাইতেছে। 500 বা 500, তাই না? 50%, তার মানে কর্মদক্ষতা 50%, ফলে এরা যাই দাও তার 50% সে কাজে করবে। ফলে এরা যদি 1 কিলো ক্যালোরি, মানে কি 1000 ক্যালোরি, ফলে এরা যদি 1000 ক্যালোরি দাও, সে তাপ বর্জন করবে এর থেকে 500 টাকা কাজে লাগাবে, বাকি 500 টাকা ত্যাগ করে দেবে। তাহলে যে 500 ক্যালোরি, প্রথমটা 500 ক্যালোরি, ঠিক আছে, যেহেতু 1 কিলো ক্যালোরি বলছে। আচ্ছা, নিম্ন তাপমাত্রা থেকে উচ্চ তাপমাত্রায় তাপ পাঠানোর প্রক্রিয়া, এটা হলো হিমায়ন। হিমায়নে কি করে? জিনিসটা আমি ঠান্ডা করি। ঠান্ডা করি কেন? তোমরা দেখো তো ফ্রিজে আসলে জিনিস ঠান্ডা হয়, কিন্তু ফ্রিজের তোমরা দুই ধারে হাত দিয়ে দেখবে যে অনেক গরম। তার মানে সে কি করে? ফ্রিজের থেকে তাপমাত্রা নিয়ে সে বাইরে তাপমাত্রা পাঠিয়ে দেয়, অন্য জায়গায় সে কিন্তু তাপমাত্রা পাঠিয়ে দেয়, এটাকে আমরা হিমায়ন বা ফ্রিজিং বলি। যদি কোনো তাপ ইঞ্জিন থেকে কোনো তাপ বের না হয় তাহলে 100%, আগেই বললাম, সে পুরোটাই কাজে রূপান্তর করতেছে। রেফ্রিজারেটর ও তাপ ইঞ্জিনের তাপগতিবিদ্যার কোন কোন সূত্রের উপর ভিত্তি করে করা হয়েছে? তাহলে রেফ্রিজারেটর আর এইটা যেটা আছে এটা কোন সূত্রের উপর ভিত্তি করে করা হয়েছে? এটা হলো দ্বিতীয় সূত্র, তাই না? এত এবং এতর মধ্যে কাজ করে ইঞ্জিন কর্তৃক কৃত কাজ 500 হয়, তবে তাপ গ্রহের প্রত্যাখ্যান তাপ, এইটা ওই যে সেম সূত্র দিয়ে তোমরা করবা, একটু আগে যেটা দেখালাম, Q2/Q1 ইন্টু এটা বাই A1, ঠিক আছে? তবে এটা করে তোমরা একটু ঝামেলার মধ্যে পড়তে পারো, যেমন এটা করে তুমি দেখবা যে অ্যান্সার হয়তো তোমার 2000, এখানে দেখবা যে অ্যান্সার হয়তো 2000 আসবে, বাট অ্যান্সার দেওয়া আছে এটা। তো এটা একটু কনফিউজিং, ঠিক আছে? সূত্র তো এইটাই, সূত্র এটা ছাড়া আর কিছু নেই। আচ্ছা, এখানে বলছে -8 এবং এত তাপমাত্রা একটা হিমায়কে কার্যকৃত সহগ। দেখো কার্যকৃত সহগ আমরা এটা সমান কি লিখছিলাম? কত উপরে আমার ইনপুট তাপ, ইনপুট তাপটা আমি বলছি সবসময় কম হয়, কারণ সে একটা কম তাপ নেয়, তার উপরে এক্সট্রা কাজ করে সে আউটপুট তাপটা বের করে, আউটপুটটা সবসময় বড়। রেফ্রিজারেটরের ক্ষেত্রে ইনপুট কম, আউটপুট তাপমাত্রা বড়, ঠিক আছে? তাহলে উপরে আমি ইনপুট বলতে কম তাপমাত্রা দেবো, তার মানে -8, 273 সাথে -8 করলে হয় 265, ঠিক আছে? আর নিচে আমার কি লিখবো? কাজ লিখবো, নিচে আমার তো কাজ আমি জানি। তাহলে আমি বলছিলাম যে ইনপুটটা আমার কম হয়, তাহলে ইনপুট হলো কত? এই যে T1, ইনপুট সমান কি
আউটপুট প্লাস ডাব্লু, সরি মানে ইনপুটের সাথে আমার এক্সট্রা একটা যোগ হয়ে কিন্তু আমি আউটপুট পাই, তাই না? ইনপুটটা কম হয় ঠিকই তো, আউটপুট ইনপুটের সাথে আমি এক্সট্রা ফ্রিজ একটা ইনপুটের উপরে এক্সট্রা কাজ করে ওটারে বের করে দেয়। তাহলে এই ক্ষেত্রে ডাব্লু সমান কি হবে, T2 মাইনাস T1। ঠিক আছে, এর আগের খোলার ক্ষেত্রে ডাব্লু কি ছিল, এর আগের ক্ষেত্রে ডাব্লু ছিল যে T1 মাইনাস T2, তাই না? T1 মাইনাস T2 মানে ইনপুট মাইনাস আউটপুট, কিন্তু এই ক্ষেত্রে কাজ হবে আউটপুট মাইনাস ইনপুট, কারণ এই ক্ষেত্রে আউটপুট বড়। তাহলে এই ক্ষেত্রে বড় তাপমাত্রা, এই ক্ষেত্রে বড় তাপমাত্রা থেকে ছোট তাপমাত্রা নিচে আমার বিয়োগ, তাহলে বড় তাপমাত্রা কত 300, 300 থেকে ছোট তাপমাত্রা কত আমার 265, বিয়োগ করলে হয় 35। তাহলে এই 235 দিয়ে ভাগ করো, দেখবে যে কত আসবে 7.57। কার্নো চক্রে কোন ধাপে তাপ গৃহীত হয়, বললামই তাপ গৃহীত হবে, রুদ্ধতাপে তো হবেই না, ফলে সম্ভাবনা 1 আর 3, একের মধ্যে তাপের গ্রহণ হয়, ঠিক আছে। এক, প্রথমটা হলো তাপ গ্রহণ করেই সে কিন্তু প্রসারণ করে, আর 3 নম্বরে তাপ বর্জন করে কিন্তু সংকোচন ঘটায়। আচ্ছা, এখানে ইঞ্জিনের দক্ষতা 50%, যখন তাপগ্রাহীতা তাপমাত্রা 27 ডিগ্রি হয় তখন ইঞ্জিনের কর্মদক্ষতা 60% যদি হয় তাহলে তাপগ্রাহীতা তাপমাত্রা কত? আচ্ছা, প্রথমে বলছে 50%, 50% মানে 0.5, এক্ষেত্রে সমান কি 1 মাইনাস, এক্ষেত্রে বলছে যে যখন ইঞ্জিনের এক্ষেত্রে 27 ডিগ্রি বলছে, একটা কার্নো ইঞ্জিনের 50% তখন এর তাপ গ্রাহকের তাপমাত্রা, তাপ গ্রাহক মানে কি কত, T2। তাহলে এই ক্ষেত্রে T2 হলো উপরেরটা 27 মানে 300, ঠিক আছে, আর নিচে আমার তো দেওয়া নেই T1, তাহলে 300 বাই T1, এটা আমার 0.5, তাহলে T1 আসতেছে আমার কত 600 কেলভিন, ঠিক আছে। এখন ইঞ্জিনের কর্মদক্ষতা 60% হলে 60% হলে উচ্চ তাপমাত্রা কত হয়ে যাবে, তাহলে উচ্চ তাপমাত্রা কেবল আমি পাইলাম 600 প্রথমটা দিয়ে, এন্ড 60% যদি হয় তার মানে 0.6 ইকুয়াল কত 1 মাইনাস, এই ক্ষেত্রে উচ্চের তাপমাত্রা কত 600, তাহলে উচ্চ তাপমাত্রা আমি 600 দিলাম, নিচে আমি 600 দিলাম। আচ্ছা না, এখানে বলছি ইঞ্জিনের কর্মদক্ষতা যদি 60% হয়, করতে হলে উচ্চ তাপমাত্রা কত বাড়াতে হবে, তাহলে উচ্চ তাপমাত্রা কি আমার, উচ্চ তাপমাত্রা আমি নিচেরটা ওই আবার ওইটাই ধরলাম T1, তাপগ্রাহকের তাপমাত্রা তো 300 এখানে বলছেই, তাই না? তাহলে এখানে T1 সমান তাহলে কত হবে 0.4, 300 ভাগ 0.4, তাহলে 0.4 করলে কত হয়, তাহলে এখানে দেখবা যে 0.4, তাই না? তাহলে এটাতে আমি কি করলাম 4 বানাইলাম, তাহলে উপরে আমার আরো একটা শূন্য আসবে, তাই না? তাহলে এই 4 দিয়ে আমি এক কাজ করি, 30টা আমি ভাগ করি, 4 দ্বারা 30 হবে 4 7 28, 7.5 হয়, তাহলে 7.5 এর সাথে এক্সট্রা দুইটা শূন্য, তাহলে একটা শূন্য 7.5 এর 75 বানাইলো, আর একটা শূন্য 750 বানাইলো, তাহলে এই ক্ষেত্রে তাপমাত্রা 750, তাহলে প্রথম ক্ষেত্রে 600, এখন আমি 750, তার মানে কি 150 বাড়াইতে হবে। একটা কার্নো ইঞ্জিন এত এত কার্যরত উচ্চ তাপমাত্রায় এত তাপ শোষণ করে, প্রতি সাইকেলে ইঞ্জিনে কি পরিমাণ কাজ করছে, তাহলে দেখো এই যে এত এত কার্যরত উচ্চ তাপমাত্রায় এটাই এত তাপ শোষণ করছে, তার মানে এটা কি Q1, তাই না? তাহলে এত এত, তাহলে এটা তুমি কি করবা, এই যে প্রতি সাইকেলে কত কাজ করছে, তাহলে তুমি Q1, তার মানে তুমি Q2 বের করবা, Q2 বাই Q1 ইন্টু কি T2 বাই T1, তাই কিনা? তাহলে এখন Q2 সমান কি পাবা, যে T2, T2 মানে কত, যেটা ছোট তাপ, যেটা বর্জন করি ছোট তাপ, মানে এই যে এত, তাহলে এটা 100, এত এতর সাথে অত যোগ করবা, যোগ করে নিচে আবার কি, নিচে তুমি দিবা কত, নিচে আমার T1 যেটা বড় তাপমাত্রা, এটা এটার সাথে এটা গুণ করবা, গুণ করে তুমি Q2 এর একটা মান পাবা। এটা হলো চোখরও, এটা আসছে এই জন্য ইম্পর্টেন্ট না, ঠিক আছে। এই Q2 এর একটা মান পাইছো, লাস্টে তোমার কাজ চাইছে, তাহলে কাজ আমরা কেমনে বের করি কত, Q1 মাইনাস Q2, তাই না? ফলে এই যে শোষিত তাপ যেটা আমি পাইলাম, এটা থেকে এই যে এখন যেটা আমি পাইলাম, যেটা দেওয়া আছে যে তাপটা, ওটার সাথে এখন আমি যেটা পাইলাম Q2, ওটা আমি বিয়োগ করলেই দেখবো যে আমি অ্যান্সার পাই গেছি। তাহলে অ্যান্সার দেখবে যে 488 পয়েন্ট, আরো তিনটা সংখ্যা হবে 488 কিলোজুল, ঠিক আছে। প্রত্যেকটাই কিন্তু তোমরা যদি ক্যালকুলেটর করো, এগুলো তোমাদের এইচএসসির জন্য ইম্পর্টেন্ট, কিন্তু মেডিকেলের জন্য এগুলো কখনোই আসবে না। 450 তাপ গ্রহণ করে উষ্ণ তাপমাত্রা 600 তাপমাত্রা বর্জন করে রেফ্রিজারেটর কার্য সহগ কত, এই যে কার্যকৃত সহগ কে সমান উপরে আমার কি ইনপুট মানে অপসারিত তাপ, মানে সে ইনপুট কত নিতেছে বা শীতল থেকে সে কত নিতেছে, এতে 400 গ্রহণ করতেছে কত, তাহলে এটা অপসারিত তাপ মানে কিন্তু গৃহীত তাপ, মানে ইনপুট মানে শীতল থেকে সে কতটা গ্রহণ করতেছে, আর উষ্ণতে বর্জন করতেছে মানে কত, ওইটা হলো Q2, ঠিক আছে। আর আমরা বলছি যে Q2 টা বড়, Q2 সমান কি Q1 প্লাস W, নিচে তো আমার ডাব্লিউ কাজ লিখতে হবে, তাহলে কাজ সমান কি হবে Q2 মাইনাস Q1, তার মানে 600 মাইনাস 450, তার মানে 150, 150 দিয়ে এটা ভাগ করলে 3 হয়, তাহলে 3। কার্ন ইঞ্জিনের চতুর্থ ধাপে কি ঘটবে, চতুর্থ ধাপে মানে কি সংকোচন হবে, ফলে এখানে চতুর্থ ধাপ যেহেতু রুদ্ধতাপীয়, ফলে এখানে তাপের গ্রহণ বর্জন কিছুই ঘটবে না, রুদ্ধতাপের সংকোচন কিছু ঘটে না, কারণ চক্রে তো চতুর্থ ধাপে কোনটা স্থির থাকে, এন্ট্রপি স্থির থাকে, যেহেতু রুদ্ধতাপীয় প্রক্রিয়া তাপ গ্রহণ হয় না, তাপ গ্রহণ না হলে এন্ট্রপি কিন্তু কি পরিবর্তন হয় না,
তাপ ইঞ্জিন থেকে বর্জিত না হয় তাহলে 100%, এটা অনেকবার দেখাইলাম। এই যে এইটা এখানে বলছে একটা সংকোচন ও প্রসারণ অনুপাত এত, কার্নো ইঞ্জিনের সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে এত। আচ্ছা, এখানে বলছে একটা কার্নো চক্র প্রাথমিকে এত তাপমাত্রায় কাজ সম্পন্ন করে, প্রতিটি ধাপে সংকোচন ও প্রসারণ অনুপাত, সংকোচন প্রসারণের অনুপাত হলো 1:6। তাহলে কার্নো চক্রের সর্বনিম্ন তাপমাত্রা ও দক্ষতা কত, এই দেখো এইটা আবার বইয়ে আসছে। ঠিক আছে, এটা আমি তোমাদের প্রসেসটা দেখাইতেছি, কিন্তু এটা ইয়ের জন্য কিন্তু আসবে না। তাহলে এখানে যেহেতু দক্ষতা চাইছে, তাহলে এখানে দক্ষতা চাইছে, দক্ষতা চাইলে তুমি তখন কি করবা, দক্ষতা তো আমরা তো জানি যে কেমনে বের করে। তার আগে এখানে দেখবা যে এখানে প্রতি ধাপে একটা কার্নো চক্রর প্রাথমিক এত তাপমাত্রায় কাজ করে, প্রতি ধাপে সংকোচন ও প্রসারণ অনুপাত 1:6 হলে কার্নো চক্রের সর্বনিম্ন তাপমাত্রা ও এত। তাহলে তাপমাত্রা কত, তাহলে তাপমাত্রা এটা আমরা কেমনে বের করব, এখানে দেখবা যে দক্ষতার ক্ষেত্রে আমরা একটা কাজের সূত্র পড়ছিলাম না আমরা, যে কাজের সূত্র কার্নো চক্রের ক্ষেত্রে এই যে গামার মান দেওয়া দিচ্ছে, তার মানে এটা একটা রুদ্ধতাপীয়। তো রুদ্ধতাপীয় ক্ষেত্রে একটা সূত্র আছে, তোমাদের এখন মনে আছে কিনা দেখবা যে এই যে রুদ্ধতাপীয় ক্ষেত্রে কাজের একটা সূত্র আছে যে গামা মাইনাস ওয়ান কিছু একটা, ঠিক আছে, এই যে লন V2/V1 এরকম একটা সূত্র আছে। তাহলে ওখান থেকে তোমার কি করতে হবে, ওখান থেকে কাজটা বের করতে হবে। ঠিক আছে, ওই কাজটা তুমি যদি বের করছো, এখান থেকে ওই কাজটা বের করতে হবে, তাহলে তুমি কিন্তু এখান থেকে আসলে ওই কাজ যেটা হবে ওটা কিন্তু দক্ষতা পাবা তুমি। ঠিক আছে, কাজ যেটা হইতেছে ওটা তুমি এখান থেকে দক্ষতা পাইতেছো। আর এখানে সর্বনিম্ন তাপমাত্রা চাইছে, তাহলে একটা তাপমাত্রা দেওয়া আছে, আর একটা তাপমাত্রা তুমি বের করবা। কেমনে বের করবা, এই যে এখানে টি আছে আর এখানে সংকোচন প্রসারণ মানে আয়তন দেওয়া আছে, তাহলে টি আর ভি, তাহলে টি ভি গামা মাইনাস ওয়ান, টি টু ভি টু গামা মাইনাস ওয়ান। তাহলে এখান থেকে তুমি কি করবা, টি টুটা বের করবা। তাহলে টি টুটা কি হবে, ভি ওয়ান বাই ভি টু গামা মাইনাস ওয়ান, আর এটা হলো টি ওয়ান। তাহলে ওয়ান, এটা হবে কি 1/6, 1/6 গামা মাইনাস ওয়ান মানে কি 0.4। এটার সাথে তুমি কি করবা, এই যে 327 মানে কত, 600। তুমি যদি 1/6 এটার উপর 0.4 এর সাথে 600 গুণ করো, তাহলে তুমি তাপমাত্রা পাবা। ঠিক আছে, তাহলে তুমি T2 এই তাপমাত্রাটা তুমি পাইতেছো। আচ্ছা, এইখানে তুমি তাপমাত্রা পাইতেছো, এখন তুমি দক্ষতা তাহলে কেমনে বের করো, ওই সূত্র করার দরকার নেই। তাহলে দক্ষতা আমরা কেমনে পাইছি, 1 মাইনাস T2/T1। ঠিক আছে না, এটার সাথে 100%, তাহলে তুমি দক্ষতা পাইতেছো। ঠিক আছে, এখন আমি তাপমাত্রা T2 এর পাইলাম, যে T2 যে মানটা হবে, এই যে মানটা, এই মানটা উপরে বসাই দিবা, নিচে হলো এই তাপমাত্রাটা বসাই দিবা, 1 মাইনাস করে 100% করলে তুমি দক্ষতা পাবা। ঠিক আছে, তাহলে এই অঙ্কটা কিন্তু বইয়ে আসছে অনেকখানি কিন্তু বড় অঙ্ক, এটা দেখবা যে যেরকমই আসছে ক্যালকুলেশন করে দেখবা যে এটা মিলতেছে। আচ্ছা, রোধতাপীয় প্রক্রিয়ায় যেটা স্থির, রোধতাপীয় প্রক্রিয়ায় তাপ স্থির থাকে, আর এন্ট্রপি মানে কি, এন্ট্রপি মানে তাপ বাই তাপমাত্রা, তাই এটা আসলে 0 হয়। এন্ট্রপি একক কি হচ্ছে, তাপ বাই তাপমাত্রা, তার মানে কি জুল পার কেলভিন, জুল পার কেলভিন। এত পানিকে 0 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে 10 ডিগ্রিতে উত্তপ্ত করা হলো, তাহলে এন্ট্রপি পরিবর্তন দেখো, দশা সেম আছে, পানি থেকে তুমি পানিতেই গেছো, তাহলে এম এস পানি থেকে পানিতেই গেছো, তাহলে এম এস ডেল থিটা, এটা দিয়ে তুমি কি পাবা, তাপ পাবা, তাই না, এম এস ডেল থিটা। তাহলে এখানে এম এস ডেল থিটা, এটা তুমি যদি করো তাহলে তুমি কি পাবা, এখান থেকে তাপ পাবা, এন্ড তারে কি করবা, তাপমাত্রা দিয়ে ভাগ করবা, তাহলে কিন্তু হয়েছে, কারণ তাপ বাই তাপমাত্রা আমরা জানি, তাই না। এন্ট্রপি মানে কি, তাপ বাই তাপমাত্রা, এই যে উপরে তাপ বাই তাপমাত্রা, আর তাপ আমরা সেম যেহেতু জিনিস যদি চেঞ্জ করি, তাহলে এম এস ডেল থিটা তাপ আমরা জানি, ওটা ডিটি, তাহলে এম এস এখানে কি 0.01 এস, পানি যেহেতু বলছে পানির ক্ষেত্রে 4200, তাই না। আর তাপমাত্রা পরিবর্তন করছে 0 থেকে 10, তাহলে পরিবর্তন হলো 10, ক্যালভিন করার দরকার নেই, এটা হলো 0 থেকে 10 ডিগ্রি। আচ্ছা, এম এস ডেল, আচ্ছা আচ্ছা, এটা হইলো, আচ্ছা সরি, এটা হলো এম এস লন T2/T1 এই সূত্র। ঠিক আছে, যেহেতু ই থেকে হয়েছে, এটা হলো এম এস লন T2/T1, এটা তোমরা একটু দেখবা। ঠিক আছে, এম এস লন T2/T1 এই সূত্র দিয়ে যদি তোমরা করো তাহলে তোমরা পাবা। ঠিক আছে, এটা একটু করে তোমরা একটু দেখবা যে এত থেকে এত করতেছি, তাহলে এটা অবশ্যই উপরেরটা হবে কত, 283, নিচেরটা আমার 273, তাহলে এটা অবশ্যই ক্যালকুলেটর ছাড়া কিন্তু হবে না। এটা একটু একটু বড় অঙ্ক, এটা একটু দেখবা। ঠিক আছে, যেহেতু এটা বোর্ডে আসছে, এটা কিন্তু একটু ইম্পর্টেন্ট, তাহলে তোমরা এটা একটু দেখবা। এটা অ্যান্সার দেখো 1.2। ঠিক আছে, এম এস লন V2/V1, এটা হলো যখন কি আমি পানি থেকে পানি বা বরফ থেকে বরফে এক তাপমাত্রা থেকে আরেক তাপমাত্রাতে যাবো এটা, আর আমি যদি 0 ডিগ্রির বরফ থেকে 0 ডিগ্রি পানিতে যাই তখন কিন্তু আরেকটা আছে। আচ্ছা, এনট্রপি সব থেকে কম কোন অবস্থায়, আমরা জানি কঠিন অবস্থায়, কঠিন অবস্থায় অণুগুলো খুব কাছাকাছি অবস্থান করে, এই জন্য তারা বিশৃঙ্খলার সুযোগ পায় না। ঠিক আছে, জায়গা পায় না। বিবৃতিগুলো লক্ষ্য করো, যে সিস্টেমে পরিবেশের সাথে শুধু শক্তির বিনিময় হয়, শুধু শক্তির বিনিময় হয়, এটা আমরা জানি বদ্ধ সিস্টেম, তাই না, ভর বিনিময় করে না, এটা বদ্ধ, বাট ওরা দিচ্ছে বিচ্ছিন্ন। বিচ্ছিন্ন মানে ভর শক্তি কোনোটাই বিনিময় করে না, সেটা হলো বিচ্ছিন্ন।
আর শুধু শক্তি বিনিময় করা হলো বদ্ধ, তার মানে প্রথমটাই আমার ভুল। তাপ শক্তিকে সম্পূর্ণ যান্ত্রিক শক্তি রূপান্তর করতে সক্ষম এরম যন্ত্র তৈরি করা সম্ভব না, এটা সঠিক। কোন সিস্টেমের শক্তি রূপান্তরের অক্ষমতাকে এন্ট্রপি বলে, এটাও সঠিক, কারণ এন্ট্রপি হলো বিশৃঙ্খলা, ঠিক আছে। পৃথিবীর এন্ট্রপি বৃদ্ধি পাইতে পাইতে একটা সময় এমন পর্যায়ে যাবে যে তুমি এক শক্তিকে অন্য কোনো শক্তিতে আর রূপান্তর করতে পারবা না। রোধিত প্রক্রিয়ায় এন্ট্রপি কি থাকে? এন্ট্রপি স্থির থাকে, কোনো পরিবর্তন হয় না। আচ্ছা, মহাবিশ্বের এন্ট্রপি কি হইতেছে? বাড়তেছে। এই যে 100 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় 1 গ্রাম পানি বা 100 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় 1 গ্রাম জলীয় বাষ্প, এক বায়ুমণ্ডলের চাপে এন্ট্রপি পার্থক্য কত? দেখো, 100 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় 1 গ্রাম পানি ও এত ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় 1 গ্রাম জলীয় বাষ্পে এক বায়ুমণ্ডলের চাপে এন্ট্রপি পার্থক্য কত? তাহলে এখন এইটা দেখবে একটু জটিল টাইপের দিচ্ছে, তাই না? যে 100 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় 1 গ্রাম পানি, তাহলে 100 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় 1 গ্রাম পানি এর এন্ট্রপি কত হবে? ও 100 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় 1 গ্রাম জলীয় বাষ্প এর এন্ট্রপি কত হবে? তাহলে ওই যে এমএস, এখান তো আমি এক তাপমাত্রা থেকে আরেক তাপমাত্রা নিয়ে গেছি, তাহলে কিন্তু আগের সূত্রটা হবে না, লন টি টু বাই টি ওয়ান সূত্র হবে না। এখন শুধু কি যে এম, এখানে হলো কি হবে যে ডি কিউ বাই ডিটি, ঠিক আছে। তাপমাত্রা তাহলে 100 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় 1 গ্রাম পানি এবং 100 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় 1 গ্রাম জলীয় বাষ্পে এক বায়ুমণ্ডলের চাপে এন্ট্রপির পার্থক্য কত? 100 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় জলীয় বাষ্পের সুপ্ত। আচ্ছা, তাহলে এখানে প্রথমটাতে ক্ষেত্রে 100 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় 1 গ্রাম পানি, তাহলে এর যে আমার তাপ আছে, তাহলে এর তাপ হবে কি? এমএস ডেল থিটা। আর পরেরটাও কত হবে? এমএস। তাহলে প্রথমটার ক্ষেত্রে এস আমার কত? যেহেতু 1 গ্রাম পানি, পানির ক্ষেত্রে কত? পানির ক্ষেত্রে আমরা জানি 4200, তাই না? আর জলীয় বাষ্পের ক্ষেত্রে এস এর মান কত? এখানে দেওয়া আছে 540। তাহলে এম এস ডেল থিটা ওইটা আমরা করব বাই টি এখানে করব, ঠিক আছে। এখানে 100 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা পানি বলছে, 100 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা এক গ্রাম জলীয় বাষ্পে এক বায়ুমণ্ডলের চাপে এন্ট্রপির পার্থক্য কত? দুইটা পার্থক্য বের করে আমার মাইনাস করতে হবে, ঠিক আছে। এটা একটু জটিল প্রশ্ন, ঠিক আছে, কারণ একটা আমরা নর্মালি এন্ট্রপি বের করি এক অবস্থা থেকে আরেক অবস্থাতে নিয়ে যাই, তাপমাত্রার একটা পরিবর্তন থাকে, বাট এখানে এরকম তাপমাত্রা পরিবর্তন থাকে না, তাহলে এটা একটু জটিল। আচ্ছা, স্বতঃস্ফূর্ত পরিবর্তনে কি হয়? কন্টিনিউয়াস পরিবর্তন হচ্ছে, তার মানে কি সে বিশৃঙ্খলার সুযোগ পাবে, তাহলে এন্ট্রপি বা বিশৃঙ্খলা কিন্তু বৃদ্ধি পায়, ঠিক আছে, স্বতঃস্ফূর্ত পরিবর্তনে। কারণ চতুর্থ তাপে কি হয়? চতুর্থ তাপ মানে রুদ্ধতাপীয়, তার মানে কি এন্ট্রপি শূন্য হয়। চতুর্থ তাপে সিস্টেমের এন্ট্রপি অপরিবর্তিত থাকে, তাই না? আমরা জানি এন্ট্রপি তো আমরা ডিরেক্ট বের করতে পারি না, এন্ট্রপির পরিবর্তনটা আমরা বের করতে পারি। তাহলে চতুর্থ তাপে সিস্টেমের এন্ট্রপি কি হয়? অপরিবর্তিত থাকে। মানে যেহেতু সিস্টেমের তাপ আদান প্রদান হয় না, তার মানে সেখানে কি এন্ট্রপির হয় না, এন্ট্রপি স্থির থাকে। আচ্ছা, যখন সমস্য ও রুদ্ধতাপীয় পরিবর্তন খুব ধীরে ধীরে সংঘটিত হয়, তখন এন্ট্রপির পরিবর্তন কি হয়? খুব ধীরে ধীরে যদি সংঘটিত হয়, তাহলে তখন তো আর বিশৃঙ্খলা, আচ্ছা তখন বলছে যে ডেল ইজ ইকুয়াল জিরো এন্ট্রপি, তখন তার এন্ট্রপি পরিবর্তন জিরো হবে না, তাই না? এন্ট্রপি পরিবর্তন জিরো তখন আর হবে না, কারণ খুব ধীরে ধীরে সংঘটিত হইতেছে। খুব ধীরে ধীরে সংঘটিত হওয়া মানে কি? সেটা সমস্যার মতোই, ঠিক আছে। মানে সেখানে আসলে খুব ধীরে ধীরে হইলে, তাড়াতাড়ি হইলে আসলে তাপের আদান প্রদানের সুযোগ পায় না, বাট খুব ধীরে ধীরে হলে তাপের আদান প্রদানের সুযোগ পায়, মানে তখন এন্ট্রপি আসলে শূন্য হয় না। দেখবা যে এন্ট্রপি আসলে জিরোর বেশি হয়, ঠিক আছে। দেখো দুইটাই আবার একই দেওয়া আছে, মানে এটা একটা ঝামেলা প্রশ্ন, ঠিক আছে। যাবি হয়তো কোনো টাইপিং এ মিস্টেক আছে, কিন্তু এন্ট্রপির পরিবর্তন জিরোর থেকে বেশি হবে। যে ভৌত প্রক্রিয়া এন্ট্রপি স্থির থাকে, রোধতাপীয় প্রক্রিয়া, অনেকবার এটা আমরা দেখলাম। আচ্ছা, এন্ট্রপির বেলায় প্রযোজ্য এর কোনো পরম মান নেই, সঠিক। প্রত্যাবর্তী প্রক্রিয়া এন্ট্রপির কোনো পরিবর্তন হয় না। অপ্রত্যাবর্তী প্রক্রিয়া এন্ট্রপি স্থির থাকে। অপ্রত্যাবর্তী প্রক্রিয়া এন্ট্রপি কি স্থির থাকে? অপ্রত্যাবর্তী প্রক্রিয়া কি এন্ট্রপি বৃদ্ধি পায় না? অপ্রত্যাবর্তী মানে তো বিশৃঙ্খলা, তাই না? প্রত্যাবর্তী প্রক্রিয়ায় এন্ট্রপির কোনো পরিবর্তন হয় না, বাট অপ্রত্যাবর্তী প্রক্রিয়ায় এন্ট্রপি আসলে বৃদ্ধি পায়। আচ্ছা, এন্ট্রপি বলতে বোঝায় সিস্টেমের বিশৃঙ্খলার পরিমাণ, সঠিক। শক্তি রূপান্তরের সক্ষমতা না, অক্ষমতা হইলে হইতো। আচ্ছা, এন্ট্রপি সম্পর্কে বলা যায় পরম মান নির্ণয় করা যায় না। পরিবর্তন ধনাত্মক হতে পারে, পরিবর্তন ঋণাত্মক হতে পারে, এন্ট্রপি কখনোই ঋণাত্মক হয় না, 1 আর 2, ঠিক আছে। বিশৃঙ্খলা সর্বোচ্চ হয়তো জিরো হবে, বাট ঋণাত্মক হবে না। আচ্ছা, -10 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা 10 কেজি বরফকে 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা পানিতে পরিণত করতে এন্ট্রপি পরিবর্তন। দেখো এইটাও কিন্তু একটু কঠিন টাইপের। এত তাপমাত্রা থেকে 10 কেজি বরফকে 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা পানিতে, দেখো বরফ থেকে পানিতে গেছো, তাহলে প্রথমে তোমার বরফ থেকে বরফে যাইতে হবে, ঠিক আছে।
তাহলে এখানে -10 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার বরফকে তুমি আগে কি করবা, 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার বরফে নিয়ে যাবা। তাহলে তখন সূত্র আমি দেখাই দিচ্ছি, এম এস ডেল থিটা, এই সূত্র হবে। ঠিক আছে, তাহলে -10 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার বরফকে তুমি প্রথমে 10 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা বরফ নিয়ে যাও, এম এস ডেল থিটা, এখানে এস দেখবা বরফের এস দেওয়া আছে। তাহলে এইটা হবে, এটা হবে তার তাপ। ঠিক আছে, তাহলে এই তাপের সাথে তখন তুমি কি করবা, ওই -10 ডিগ্রি থেকে তুমি 0 ডিগ্রিতে নিয়ে যাবা, তাহলে এটা হবে তখন তার তাপ। ঠিক আছে, এরপরে তুমি 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার, তো তুমি কি পাইলে এখন, 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার বরফ পাইছো। এখন 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার বরফ থেকে 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার পানিতে নিয়ে যাবা, তখন তোমার কি হবে, এম ইন্টু এল এফ। এটা করলেই কিন্তু তুমি তখন তার তাপ পাবা। ঠিক আছে, এটা করলেই তখন তুমি তার তাপ কিন্তু পাবা। তাহলে এই তাপ ই করলেই তুমি এইটা তখন কি করবা, এই যে জাস্ট ই দ্বারা, এর তাপমাত্রা দ্বারা ভাগ করবা। এই ক্ষেত্রে বের কিন্তু তাপমাত্রা দ্বারা ভাগ করবা, এই যে আদি তাপমাত্রা যেটা ছিল এটা দ্বারা ভাগ করলে পরে তুমি দুইটা যোগ করলে কিন্তু আসলে তুমি পাইতেছো। ঠিক আছে, তাহলে প্রথম কথা আমার 10 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা বরফ থেকে 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা বরফ নিতে হবে। এরপর 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার বরফ থেকে 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা পানি নিতে হবে। আর 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার বরফ থেকে 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা পানিতে নিতে গেলে যে এম এল এফ টি, এইটা হলো একটা সূত্র। ঠিক আছে, যে ওই যে ওখানে দেওয়া আছে বরফ গলনের আপেক্ষিক সূত্রতা, এইটা হবে। ঠিক আছে, এই 80,000-এর মানটা এখানে হবে, সাথে ওইখানে ওই বরফের ভর ইন্টু ওই যে তাপমাত্রা 0 ডিগ্রি, মানে 273, এটা করলেই তখন তুমি এটার এন্ট্রপি পাবা। আর এটার এন্ট্রপি পাবা কেমনে, এম এস ডেল থিটা, এখানে তাপমাত্রা তুমি -10 থেকে 0-তে নিয়ে যেতেছো, তাহলে তাপমাত্রা কত থেকে কত নিয়ে যেতেছো পার্থক্যটা এখানে লিখবা। আর এস, এখানে বরফের আপেক্ষিক সূত্রতা হবে যে 0.5, আর এখানে তাপমাত্রা আদি তাপমাত্রা -10-এর যে তাপমাত্রা হয় ওইটা, এটা করলে তুমি পাবা। এলে তোমার মেডিকেলের জন্য আগে থেকে বলতেছে আসবে না। 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা 5 কেজি বরফকে 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় যে পানিতে, দেখো 5 কেজি বরফকে 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা পানিতে করছো, তাহলে 0 থেকে 0-তে গেছো, শুধু অবস্থার পরিবর্তন করছো, তাহলে এম এল এফ বাই টি। ঠিক আছে, এম মানে কত, এখানে 5 কেজি, এল এফ এখানে দেখবা যে বরফের তোমার গলনের সূত্র তাপ দেওয়া লাগবে, যে উপরে দেওয়া আছে দেখো, বরফ গলনের 80 দিয়ে 3টা শূন্য, 80 দিয়ে 1 2 3, আর নিচে আমার 0 ডিগ্রি মানে 273, তাহলে এই ক্যালকুলেশন করবা। এই ক্যালকুলেশন করলে তুমি অ্যান্সার পেয়ে যাবা। ঠিক আছে, এগুলা ক্যালকুলেশন কিন্তু একটু নিচে, এগুলা অ্যান্সারগুলো নিচে দেওয়া আছে, এগুলো আমি তোমাদের দেখাইতেছি। মেডিকেল যারা স্টুডেন্ট তাদের এগুলো চোখ দিয়ে দেখারও দরকার নেই। তাপগতিবিদ্যার এন্ট্রপি কি, তাপ ও পরম তাপমাত্রা সমানুপাতিক, সঠিক। একটু আগে আমরা দেখলাম ডি কিউ বাই টি। তাপ সঞ্চালনের দিক নির্দেশ করে এন্ট্রপি। আচ্ছা, এখানে বলছে তাহলে তাপ ও পরম তাপমাত্রা অনুপাতের সমান, তাপ সঞ্চালনের দিক নির্দেশ করে, তাপ ও চাপের ন্যায় অনুভব করা যায়। আচ্ছা, এন্ট্রপি কিন্তু অনুভব করা যায় না। ঠিক আছে, 1 আর 2। আচ্ছা, নিম্নে কোন তাপগতীয় চলরাশিটি জড়তা হিসেবে কাজ বিবেচনা করা হয়? জড়তা হিসেবে বিবেচনা করা হয় নিচের কোনটা? তাপমাত্রা। আচ্ছা, এরপর একটা বায়ুপত্র টায়ার হঠাৎ ফেটে গেলে কি হয়? কাজ সম্পন্ন হয়েছে, অভ্যন্তরীণ শক্তি ও তাপমাত্রা কমে গেছে, এন্ট্রপি পরিবর্তন হয়েছে। এন্ট্রপিতে পরিবর্তন হবেই, কারণ হঠাৎ করে ফেটে গেছে, বিশৃঙ্খলার পরিবর্তন এখানে হবে না। আচ্ছা, এখানে বলছে দেখো হঠাৎ করে ফেটে গেল, তাহলে হঠাৎ করে ফেটে যাওয়া মানে কি, রুদ্ধতাপীয় প্রক্রিয়া। আর রুদ্ধতাপীয় প্রক্রিয়া এন্ট্রপি পরিবর্তন হয়, হয় না, বাদ। অভ্যন্তরীণ শক্তি ও তাপমাত্রা কমে গেছে, হ্যাঁ, সে যেহেতু ফেটে গেছে, তার আয়তন বেড়ে গেছে, ছড়ায় গেছে, ফলে তার মধ্যে তাপমাত্রা কমে গেছে। এখানে কাজ সম্পন্ন হয়েছে, 1 আর 2। আচ্ছা, এন্ট্রপির ই কত? এন্ট্রপি মানে কি, ডি কিউ বাই টি, তাই না? ডি কিউ উপরে হলো কি, তাপ। তাপ তো একটা শক্তি, শক্তির একক, শক্তির মাত্রা কি, এম এল স্কয়ার টি ইনভার্স টু। যে কোনো শক্তির গতিশক্তি বা যে কোনো শক্তির মাত্রা এম এল স্কয়ার টি ইনভার্স টু। আর নিচে যদি আমার ক্যালভিন থাকলো, তাহলে এম এল স্কয়ার টি ইনভার্স টু ক্যালভিন ইনভার্স। এম এল স্কয়ার টি ইনভার্স টু ক্যালভিন ইনভার্স কই, এম এল স্কয়ার টি ইনভার্স টু ক্যালভিন, এটা গ। বাট তোমাদের অ্যান্সার হয়তো ভুল দেওয়া আছে, দেখবা অ্যান্সার হবে ক। 10 কেজি বরফে 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার পানিকে 100 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা নিয়ে গেলে এন্ট্রপি পরিবর্তন কত? এক তাপমাত্রা থেকে আরেক তাপমাত্রা নিয়ে গেছি, তার মানে কি হবে, যে এম এস লন টি টু বাই টি ওয়ান। ঠিক আছে, এটা বইতে আসছে, তোমরা জাস্ট এটা নিজেরা ক্যালকুলেশন করবা, যাদের ইচ্ছা আছে, যারা একাডেমিকে পড়তেছো তারা। ঠিক আছে, এম এস লনটা। আচ্ছা, কোনটির এন্ট্রপি সর্বোচ্চ? এন্ট্রপি সব থেকে বেশি হলো প্লাজমা, এরপরে হলো কি, বায়বীয়, এরপরে হলো তরল, এরপরে হলো কঠিন, সব থেকে কম কঠিন। তাহলে অধ্যায়টা পুরোটা শেষ হয়ে গেছে এখান থেকে। অধ্যায়ের কিন্তু অনেক জটিল জটিল আছে, তো আমি আগেই বলতেছি এত জটিল জিনিসগুলো মেডিকেলে কখনোই আসবে না। মোটামুটি এক লাইনের সহজ অঙ্ক, যেটা গুণ বা ভাগ বা একক পরিবর্তন করে করা যায়, এই টাইপের অঙ্কগুলোই আসবে। তো কঠিন কঠিন অঙ্ক নিয়ে তোমরা অহেতুক সময় নষ্ট করো না। ঠিক আছে, সহজ জিনিসগুলোই পড়ো, এবার আহামরি কঠিন কোনো কিছু দিবে না। তো বিভ্রান্ত না হয়ে এক, যেটা মোটামুটি পারা যায়
যেটা সময় লাগে এরকম অঙ্কগুলো স্কিপ করো, বাকিগুলো পড়ো, ঠিক আছে? তো আল্লাহ হাফেজ সবাইকে।